অনজর কথা এমনি রেকর্ডিং অন হচ্ছে না, আমি আমার আমার রেকর্ডিং আরেকটা চালু হয়ে গেছে। তো বেশ, লেটস স্টার্ট, আমরা শুরু করি তাহলে। So thank you everyone. Welcome to my first class on film studies, which is our skill enhancement course 2 in the 4th semester syllabus. আমাদের এই অংশতে কি কি পড়তে হবে, আমরা এটা আমার হ্যাঁ বলো, কিছু বলছো তাপস? এটা তোর ইন্ডিভিজুয়াল প্রবলেম, এটা আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আমার কথাগুলো কেটে কেটে যাচ্ছে। তাপস তুমি এটা করতে পারো? আমি বাইরে বেরোলাম, এবার ঠিক হচ্ছে। হ্যাঁ, সেটা তুমি একবার বাইরে বেরিয়ে আর একবার ঢুকতে পারো, ঠিক আছে? বেশ, আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি রেডি করেছি এই ফিল্ম স্টাডিজের জন্য, এইটা আমি তোমাদের। হ্যাঁ তাপস, তুমি একটা কাজ করো তাপস, তুমি বাইরে যাও, বাইরে গিয়ে আবার এসো। দাঁড়াও, লেফট হয়ে গেছে। আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেছিলাম অ্যাবাউট ফিল্ম স্টাডিজ হিস্ট্রি টেক্সট অ্যান্ড কনটেক্সট, এইটার ভিত্তিতে আমি পড়াবো। শুরু করছি। তোমরা জানো তোমাদের সিলেবাসের এই হচ্ছে মোটামুটি টপিক। 4টে সেকশন রয়েছে তোমাদের সিলেবাসে। সেকশন 1 ইজ অ্যাবাউট দ্য এভলিউশন অফ দ্য সিনেমা, বেসিক্যালি দ্য হিস্ট্রি অফ দ্য সিনেমা, দ্য সাইলেন্ট, টকি, কালার্ড, ডিজিটাল এজ এবং 3D ফিল্মস। এইটা নিয়ে আমার 2 বা 3টে ক্লাস লাগবে, যেখানে আমি পুরো সিনেমার হিস্ট্রিগুলো নিয়ে একটু বলবো তোমাদেরকে ন্যাচারালি। দ্য সেকেন্ড, যেখান থেকে প্রশ্ন পড়ে অনেক ক্ষেত্রে, ফার্স্ট থেকে প্রচুর প্রশ্ন পড়ে, দ্যাট ইজ অ্যাবাউট দ্য ভেরিয়াস সিনেমাটোগ্রাফিক টেকনিক্স, প্যানিং অফ দ্য ক্যামেরা, কেমন করে ক্যামেরা ঘোরাতে হয়, জুম, তোমরা জানো জুম ইন এবং জুম আউটের মানে যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল সিনেমার ক্ষেত্রে বা কোনো একটা সিনেম্যাটিক সিকোয়েন্সের জন্য খুব কাছে চলে যেতে হয়, ধরো যে প্রোটাগনিস্টের একেবারে মুখের কাছে গিয়ে ছবি নিতে হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ জুম ইন, অ্যান্ড জুম আউট মানে আরো দূরে চলে যাও। একই রকম ভাবে ফেড ইন ফেড আউট মানে কি আমরা জানবো, ফেড করে যাওয়া মানে আস্তে আস্তে মিলিয়ে যাওয়া, ফেড ইন সামনের দিকে গিয়ে যাওয়া, আর ফেড আউট মানে মানে পিছন থেকে সামনের দিকে আসা। একই রকম ভাবে ফ্ল্যাশ ব্যাক, ফ্ল্যাশ ফরওয়ার্ড, দিস টু আর বেসিক্যালি ন্যারেটিভ টেকনিক। আমরা দেখেছি অনেক সিরিয়াল বা সিনেমার ক্ষেত্রে 20 বছর বাদে ট্যাং 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 ট্যাং, এটা হচ্ছে তোমার ফ্ল্যাশ ফরওয়ার্ড। আর ফ্ল্যাশ ব্যাক হচ্ছে 30 বছর আগে, তেমনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল আস্তে 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 আস্তে। তো এই যে পুরো বিভিন্ন টেকনিকগুলো, ফ্ল্যাশ ব্যাক, ফ্ল্যাশ ফরওয়ার্ড, ক্লোজ আপ, ক্লোজ আপ অনেকটা জুমের মতো, তোমার একদম মুখের সামনে নিয়ে চলে গেল ক্যামেরা। লং শট, হেঁটে হেঁটে যাচ্ছ তুমি, একেবারে দেখাচ্ছে যে 3তলা বাড়ির ছাদ থেকে তোমাকে নিচ্ছে অনেক দূর থেকে, অ্যাজ এ প্রকৃতির মধ্যে তুমি আস্তে আস্তে মিশে যাচ্ছ। যখনই অনেক ক্ষেত্রে the role of the protagonist is has been tried to undermine by the director, যখন ডিরেক্টর প্রোটাগনিস্টের রোলকে আন্ডারমাইন করে, অর্থাৎ ছোট করে দেখাবার চেষ্টা করে, প্রকৃতির সামনে কত ছোট বা অন্য কিছুর সামনে কত ছোট সেটা দেখাতে গিয়ে সাধারণত এই ধরনের জুম ইন বা জুম আউট ন্যারেটিভ টেকনিকের ইউজ করা হয়। সেটা লং শট, রিভার্স শট। লং শট মানে হচ্ছে একটা শট দীর্ঘক্ষণ ধরে চলছে, দ্যাট ইজ লং শট। জেনারেলি কাট, কাট মানে একটা শট শেষ হলো করে আবার রিটেক করা হয় বা আবার অন্য শট নেওয়া হয়। লং শট মানে যখন একটা শট দীর্ঘক্ষণ ধরে চলছে, ক্যামেরার বিভিন্ন মুভমেন্ট একই সময় চলছে। এই যে পুরো ভেরিয়াস সিনেমাটোগ্রাফিক টেকনিক, এইটার ওপরে তোমাদের সিলেবাসে রয়েছে। প্যানিং অফ দ্য ক্যামেরা, জুমিং, জুম আউট, ফেড ইন, ফেড আউট, ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশ ফরওয়ার্ড, ক্লোজ আপ, লং শট, রিভার্স শট। তাহলে হিস্ট্রি অ্যান্ড এভলিউশন অফ দ্য সিনেমা, ফ্রম দ্য সাইলেন্ট ফিল্মস টু দ্য টকিজ টু দ্য কালার ফিল্ম টু দ্য ডিজিটাল এজ, 3D ফিল্মস। এখন তোমরা জানো প্রচুর সিনেমা 3D তে রিলিজ হচ্ছে, সেটা অ্যাভেঞ্জার্সই হোক না কেন বা অন্য যে কোনো সুপার হিরো সিনেমা। এই যে সাইলেন্ট ফিল্ম থেকে 3D সিনেমা, মাথায় রেখো সিনেমা অ্যাজ অ্যান আর্ট ফর্ম is a very new form, developed around 1920s 1930s, সেখান থেকে 2020-90 বছরের মধ্যে এই জায়গায় পৌঁছেছে। অন্যদিকে লিটারেচার is almost an art form, more than, in case of the English literature, it is more than 1200 years old, Anglo-Saxon period থেকে 8th century থেকে 2021 পর্যন্ত।
যদি সেটা আমি ফর এক্সাম্পল সংস্কৃত লিটারেচারের ক্ষেত্রে ধরি প্রায় 3000 বছর। ফলে এত পুরনো আর্ট ফর্ম হচ্ছে লিটারেচার বা পেন্টিং অনেক পুরনো, কিন্তু সিনেমা মাত্র 100 বছরের কম সময়ে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। এছাড়া আমরা পাবো অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন। হোয়াট ইজ অ্যাডাপ্টেশন? এনিওয়ান? ফিল্ম অ্যাডাপ্টেশন বলতে আমরা কি বুঝি? কারোর কোনো আইডিয়া? বলো শুনি দেখি। অ্যাডাপ্টেশন মানে কি? মানিয়ে নেওয়া। আরেকবার না, এক্ষেত্রে একটু আলাদা, তুমি যেটা অন্য একটা কথা বলছো। ফিল্ম অ্যাডাপ্টেশন মানে when you are translating a kind of a narrative into cinema। যখন তুমি যেটা করছো সেটা হচ্ছে ধরা যাক সত্যজিৎ রায়ের কোনো একটা লেখা উপন্যাসকে সিনেমাতে পরিণত করছো, দ্যাট ইজ ফিল্ম অ্যাডাপ্টেশন। ম্যাকবেথের ফিল্ম অ্যাডাপ্টেশন কি? কেনেথ ব্র্যানাগের বিখ্যাত ম্যাকবেথের অ্যাডাপ্টেশন। বা ধরা যাক যদি বলা হয় যে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার ফিল্মের অ্যাডাপ্টেশন কে করেছেন? সত্যজিৎ রায় নিজেই করেছেন সোনার কেল্লা। Adaptation of the film মানে translation from a literary text or any kind of text, drama বা literature। বলো স্যার, বলছি এটাকে অডিও ভিজুয়াল ট্রান্সলেশন তো বলে তো। এক্স্যাক্টলি, এটাকে তুমি যেটা বলছো অরিজিনাল, কি বলছো তুমি আরেকবার বলো? অডিও ভিজুয়াল ট্রান্সলেশন। এটাকে অডিও ভিজুয়াল ট্রান্সলেশন বলে, একদমই তাই। ট্রান্সলেশন স্টাডিজ পড়াতে গিয়ে ওটা বলেছিলাম। ফলে অ্যাপ্রোপ্রিয়েশন মানে ওই জিনিসটাকে পুরোপুরি না ফলো করে, মোর অর লেস স্টোরি স্ট্রাকচারকে ফলো করে তাকে সামনের দিকে আনা। সো দ্যাট ইজ অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন। তোমাদের সিলেবাসের মধ্যে আছে। আমরা বেশ কয়েকটা সিনেমা, এক্স্যাক্টলি বলা নেই যে কি কি পড়তে হবে, দেখতেই পাচ্ছ, কিন্তু কয়েকটা সিনেমার অ্যাডাপ্টেশন কিভাবে হয়েছে সেটা আমরা একবার দেখে নেব। 3-4টে সিনেমার অ্যাডাপ্টেশন তোমরা একটু দেখো, স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে যে কেমন করে সিনেমার অ্যাডাপ্টেশন হয়। এই টেকনিকটা ম্যাকবেথের কয়েকটা বিখ্যাত সিনেমা তোমরা পড়তে পারো। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বিখ্যাত অ্যাডাপ্টেশন অফ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। তো এই যে বিভিন্ন উপন্যাস থেকে বা সাহিত্য কর্ম থেকে সিনেমাতে ট্রান্সলেশন বা অডিও ভিজুয়াল ট্রান্সলেশন বলো, অ্যাপ্রোপ্রিয়েশন বলো, অ্যাডাপ্টেশন বলো, সেগুলো হয়েছে। আমরা একটু সেগুলোর দিকে দেখাবো, কারণ সাহিত্য থেকে যখন সিনেমাতে যায়, সিনেমার ভাষা এবং সাহিত্যের ভাষা তো আলাদা, সেটা দেখব। এবং একটা জিনিস যে প্রশ্নটা প্রত্যেক বছরই পড়ে, একবার 10 নম্বরে পড়েই, সেটা হচ্ছে রেসপন্স বা রিভিউ। জেনারেলি যেটা করে এখানে বলেছে তোমাদের সিলেবাসে ইলাস্ট্রেটিভ ফিল্ম শোজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম টু বি অ্যারেঞ্জ, ওদেরকে সিনেমা দেখাতে বলেছে। অবশ্যই আমরা যখন এই কোর্স করতে করতে বেশ কিছু সিনেমার দৃশ্য দেখবো, আমরা সিনেমাও দেখাবার চেষ্টা করবো, অন্তত একটা বা দুটো তিনটে যতটা সম্ভব অবশ্যই দেখার চেষ্টা করবো। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের জেনারেলি রিভিউ, সিনেমার একটা যে কোনো একটা সিনেমার তোমাদেরকে রিভিউ করতে বলে, অর্থাৎ তুমি সেই সিনেমাটাকে নিজের মতো করে রিভিউ করবে। বেশ, সেই সিনেমাটার নাম দিয়ে দেয় না, বলে যে কোনো একটা সিনেমা রিভিউ করো। সিনেমার নাম দিয়ে দেওয়া মানে তোমাদের একটু বাউন্সার কোয়েশ্চেন করলো, সাধারণত নাম দিয়ে রিভিউ কোয়েশ্চেন আসে না। তাও দেখবে আমি তোমাদের সিলেবাসে একটা বিরাট বড় লিস্ট করে দিয়েছি রিভিউ কি কি আসতে পারে, তার মধ্যে কয়েকটা আমি রিভিউ করে দেখিয়েছি। জেনারেলি আগের দুটো পরীক্ষার কোয়েশ্চেনে রিভিউয়ের ক্ষেত্রে নাম দিয়ে রিভিউ করেনি, এমনি বলেছে যে কোনো একটা সিনেমার রিভিউ লেখো। সিনেমা রিভিউ লিখতে গেলে একটা স্ট্রাকচার রয়েছে। সিনেমার স্টোরি লাইন বলতে হয়, ন্যারেটিভ বলতে হয়, কি টেকনিক ইউজ করেছে বলতে হয়, কার ডিরেক্টর, কে অ্যাক্টর, কার অ্যাক্টিং তোমার ভালো লেগেছে। যেরকমভাবে একটা সিনেমার রিভিউ করে যে কোনো সংবাদপত্রে, যে কোনো জার্নালিস্ট যেভাবে রিভিউ করে, সেই জিনিসটা তোমাকে বলতে হবে। সো এই হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাসের স্ট্রাকচার। আমরা দেখে নেব কিরকম ধরনের প্রশ্ন পড়ে। আমরা জানি যে এসএসসির যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন, ব্রড কোয়েশ্চেন দুটো আসে, 10 দুগুণে 20। এছাড়া 5 নম্বরের দুটো প্রশ্ন, 5 দুগুণে 10। অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন 5 দুগুণে 10, টোটাল 40 মার্কস। এবং 10 নম্বর আমরা তোমাদেরকে ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোমরা যা পাবে সেটা দেব। ফলে 5 এবং 10 মার্কসের এভাবে কোয়েশ্চেন। 2 নম্বরের প্রশ্ন এমনিতেই এসিসি থেকে আসে না, 2 নম্বরের প্রশ্ন অবশ্যই আসে। 5 নম্বরের দুটো প্রশ্ন, আর 2 নম্বরের ন্যাচারালি 5টা প্রশ্ন, 5 দুগুণে 10। কিন্তু 2 নম্বরের প্রশ্ন যদি অনলাইন এক্সামিনেশন হয় তাহলে আসবে না।
তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এই আমার ধারণা এই এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন হয়তো 5 নম্বরে, তোমাদের আগের বারে এসএসসি কি হয়েছিল, এসএসসি 3 তে মনে হয় 8 এ 5 ট্রান্সলেশন, নম্বর হয়েছিল। আর একবার বলো। হ্যাঁ স্যার, 8 এ 5 নম্বর হয়েছিল। হ্যাঁ, কটা 8 এ বাংলা? 5 নম্বর কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়েছিল। 8টা। 8টা 5 নম্বরের। 8টা 5 আসতে 40 নম্বর, রাইট। 8টা 5 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়েছিল, তাই কি? না 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 না, ও ও সবকটাই 5 নম্বরে ছিল, 10 নম্বরের আসেনি তাই তো? না 10 নম্বর আসেনি, সবই 5। 10 নম্বরের আসেনি, আচ্ছা। তাহলে সেই অনুযায়ী কিন্তু এবারে আমাদের প্রিপারেশনটা করতে হবে যে আমরা 10 নম্বরের কোয়েশ্চেন একটু কমের দিকে যাব, 5 নম্বরের প্রশ্ন একটু বেশি ভাববো, ঠিক আছে? ন্যাচারালি, কারণ এই পরিবেশে অনলাইন এক্সামিনেশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি, রাইট? খুব ভালো হলো বলে দিলি। আমার যে স্টাডি মেটেরিয়ালটা প্রচুর পরিমাণে 5 নম্বরের কোয়েশ্চেন আছে, দেখো ওই 10 নম্বরেরটাই তোমরা যখন ছোট করে একটু করবে, একটু শর্ট টাইপের টার্মের বেসিসে করবে, সেগুলোই 5 নম্বরে পড়বে, আমি বলে দেবো, পড়াতে পড়াতে বলে দেবো। এই হচ্ছে তোমাদের মোরাললেস সিলেবাস। হ্যাঁ, তাহলে আজকের মোটামুটি সিলেবাসটা আমরা আলোচনা করলাম যে কি কি ধরনের প্রশ্ন বা হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন্স ক্যান বি আস্কড ইন দ্য এক্সামিনেশন। নাও উইল অ্যাকচুয়ালি মুভ ইনটু সিনেমা। তো আমরা সিনেমা স্টাডিজ কেমন করে করা হয় সেই সম্পর্কে কয়েকটি জিনিসপত্র পড়বো, কয়েকটা তোমাদের ক্লিপিং দেখাবো। আমি একটু শুরু করি, কারণ আমি 1 মিনিট একটু রেডি হয়ে নিই, আমি ইউটিউবটা একবার খুলি, কারণ তোমাদের বেশ কয়েকটা ক্লিপিংস তোমাকে দেখাতে হবে, না দেখালে সিনেমা স্টাডিজ পড়িয়ে ঠিক লাভ নেই। ফিলোসফি স্টার্স ইন সিনেমা, সিনেমাটা আমরা একটু দেখবো বেশ। সো হোয়াট ইজ ফিল্ম বেসিক্যালি? সিনেমা কাকে বলে? হোয়াট ইজ সিনেমা? Cinema is an audiovisual imagery that is produced by a series of pictures set in motion which depicts an idea or theme. So basically it is an audiovisual imagery when through the audio and the visual media, যখন দেখার মাধ্যমে এবং থ্রু অ্যাকচুয়ালি এক্সপ্রেশনস অর টকিং আমরা একটা ইমেজারি ক্রিয়েট করি, যেটা একটা সিরিজ অফ পিকচার্স সে থ্রু দিয়ে অনেকগুলো পিকচার পরপর রেখে when they set in the motion মানে set in velocity, set in speed, which depicts an idea or theme. Scattered way the picture portray করলে হবে না, when it will eventually create an idea or a theme, একটা chronological narrative point of view যখন created হবে এই audiovisual imagery মাধ্যমে, that will be called a cinema. Why people made cinema? কেন লোকে সিনেমা তৈরি করে? In order to build opinion, মানুষের opinion build করার জন্য, অথবা সিনেমা is basically for the cinema's sake. একটা বিখ্যাত কথা আছে art for the art's sake, সেরকম art for the art sake মানে কি? It's a famous term created in the Victorian period. It's a movement, intellectual movement, which means literature or any kind of art is for art. আর্টের জন্যই আর্ট। আর্টের কোনো পার্টিকুলার পলিটিক্যাল, সোশ্যাল, কোনো হিস্টোরিক্যাল ভ্যালু নাও থাকতে পারে। ইতিহাস তৈরি করার জন্য বা সমাজের কিছু শেখাবার জন্য কোনো ইনস্ট্রাকটিভ বা ডাইডাকটিক পারপাসে আর্ট অনেক সময় ক্রিয়েট নাও হতে পারে। আর্ট অনলি ফর দ্য আর্ট সেক। সেরকম সিনেমার অনেকগুলো পারপাস থাকতে পারে। সিনেমা ক্যান বি পলিটিক্যাল, আমরা পরবর্তীকালে দেখবো বিভিন্ন সময় রাজনৈতিক পারপাসে, পলিটিক্যাল পারপাসে সিনেমাকে ইউজ করা হয়েছে। আমরা মৃণাল সেনের যদি সিনেমার দিকে তাকাই আমরা দেখবো সিনেমা ইজ বিং ইউজড ফর দ্য পলিটিক্যাল পারপাস। আমরা দেখবো সিনেমা অনেক সময় সোশ্যাল পারপাস, সমাজের কোনো একটা জিনিস করার জন্য ইউজ করা হচ্ছে, সামাজিক কারণ, ফর দ্য সোশ্যাল পারপাস।
আবার আমরা সিনেমা দেখবো কালচারাল কনটেক্সটে করা হচ্ছে। অনেক বামপন্থী শিল্পীরা বা কলাকুশলীরা পলিটিক্যাল পারপাসে, লেফট উইং ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল পারপাসে বা সোশ্যাল পারপাসে সিনেমাকে ইউজ করেছে। আবার অনলি সিনেমা ফর দ্য সিনেমা সেক, সিনেমা কেবলমাত্র সিনেমার জন্য, ফর দ্য পারপাস অফ দ্য এন্টারটেনমেন্ট। তুমি সিনেমা দেখছো, তোমার সিনেমা ভালো লাগছে, সেই পারপাসে অনেক সময় সিনেমা তৈরি করা যায়। সিনেমা ক্যান বি বেসড অন দ্য রিয়েল ইভেন্টস, অ্যাজ ইউ নো, সত্যিকারের বাস্তব চিত্র নিয়ে সিনেমা হয়। আবার সিনেমা ক্যান বি সাম ফিকশনাল ইনটেক। আমরা রিয়েলিস্টিক সিনেমা পরবর্তীকালে দেখবো, সেটা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক বা ত্রুফো বা গদারের সিনেমা, GODRD, আমরা গদারকে দেখবো তাদের সিনেমা। বা অনেক সময় কোনো ধরনের কারোর ওপিনিয়নকে এক্সপ্রেস করার জন্য সিনেমা দেখানো হয়, মানে একজন ইন্ডিভিজুয়াল ডিরেক্টরের ওপিনিয়ন এক্সপ্রেস করার জন্য বা কয়েকজন সমষ্টিগত মানুষের জন্য সিনেমা তৈরি করা যায়। So cinema basically brings about an experience just like other art forms that has an effect which changes, subverts or adds to our understanding of the world. Very important. Cinema is basically an effect. Cinema is to be sensed. Cinema ke bujhte hobe, cinema ke feel korte hobe. ফিল যদি করতে পারো সিনেমাকে, তাহলে অন্যান্য আর্ট ফর্মের মতোই সিনেমা তোমার জীবনের পরিবর্তন ঘটবে, তোমার তাকানোর কোনো কিছুতে দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন ঘটাবে, সাবভার্ট করবে এবং তোমার পৃথিবীর আন্ডারস্ট্যান্ডিং কে পাল্টাবে। সিনেমা ইজ বেসিক্যালি অ্যান কম্বিনেশন অফ বোথ ইমাজিনেশন অ্যান্ড রিয়েলিটি। সিনেমা বাস্তব এবং সত্য সবকিছুকে একসঙ্গে একটা কম্বিনেশন করে দেখায়। সো সিনেমা প্রোডাকশন অফ দ্য মুভিজ কিন্তু একজনের পক্ষে করা সম্ভব নয়। অলওয়েজ রিমেম্বার, সিনেমা ইজ আ কালেকটিভ আর্ট ফর্ম। ওয়াই কালেকটিভ আর্ট ফর্ম? সিনেমা কেউ একা করতে পারে না। মেনি পিপল শুড কন্ট্রিবিউট ইন দ্য মেকিং অফ দ্য সিনেমা। আমি এরপরে দেখাবো কে আর্ট ডিরেক্টর, যে সিনেমার পিছন দিকে ধরে যাক একটা সিনেমার সেট রয়েছে, সেই সেটের পাশে কোন ফুল থাকবে, কিভাবে চেয়ারটা অর্গানাইজড হবে। তোমরা যে কোনো সিনেমা প্রচুর দেখেছো, ধরা যাক অ্যাভেঞ্জার তোমরা দেখেছো, তোমরা জুরাসিক পার্ক দেখেছো। জুরাসিক পার্কের ধরা যাক সেই ভদ্রলোক যে একজন ওল্ড সায়েন্টিস্ট, যার হাতে একটা বিরাট বড় ডান্ডা থাকবে, যে হাঁটতে পারে না ঠিক মতো, এবং সেই ডান্ডার উপরে একটা ছোট্ট মতো মসকিউটো যে গোলে পড়েছে, বেসিক্যালি একটা ট্রির যে আঠা, সেই আঠার মধ্যে সে ডাইনোসরের জুরাসিক পিরিয়ডে সে আটকে গেছিল, এবং সেখান থেকে তার যে জেনেটিক কোড ডাইনোসরের, সেখান থেকে ক্রিয়েট করে ডাইনোসরকে ক্রিয়েট করা হয়েছে। ফলে এই যে জুরাসিক পার্কের যে পুরো যে থিমটা, জুরাসিক পার্ক কেমন দেখতে হবে, কোন জায়গাটা টিরেক্সকে কোথায় নামানো হবে, এই পুরো জিনিসটা যিনি মাথায় রাখবেন তিনি হচ্ছেন আর্ট ডিরেক্টর। একজন আছেন স্ক্রিপ্ট রাইটার, আমরা দেখবো যিনি স্ক্রিপ্ট লিখবেন, যিনি পুরো গল্পটাকে পুরো নিজের মতো করে পরপর সাজাবেন। একজন আছেন ডায়ালগ রাইটার। ডায়ালগ রাইটার এন্ড স্ক্রিপ্ট রাইটার আলাদা, মানে স্ক্রিপ্ট রাইটার হচ্ছে পুরো জিনিসটাকে সাজাবে, আবার অনেক সময় একও হয়। আর ডায়ালগ রাইটার যে সে একটু নিত্য নতুন গরম গরম ডায়ালগ অ্যাড করবে। ফর এক্সাম্পল, মারবো এখানে লাশ করবে শ্মশানে, ধরে দেখি ডায়ালগটা এই যে মিঠুন চক্রবর্তীর মুখ থেকে এটা বলানো হবে, এবং এর ফলে বেশ কয়েকজন গ্রামের লোকজন টিকিট কেটে সিনেমা দেখতে যাবে, তাই তো? এই যে পুরো জিনিসটা, এটা করবেন স্ক্রিপ্ট রাইটার। অ্যান্ড ডিরেক্টর, যাকে পরবর্তীকালে বলো, মানে সংলাপ দিয়ে যে নামটা লেখা থাকে সেটাই কি স্ক্রিপ্ট রাইটার? অবশ্যই না, না না না, নট অলওয়েজ। সংলাপ মানে ডায়ালগ, সংলাপের ডায়লগ, সংলাপ হচ্ছে ডায়ালগ, আর স্ক্রিপ্ট রাইটারের এক্সাক্ট বেঙ্গলি হচ্ছে দেখবে ভুলে গেছি, ওই মূল কাহিনী বা কিছু ধরে লেখা থাকে। চিত্রনাট্য চিত্রনাট্য মূল কাহিনী যে সে হচ্ছে রাইটার। রাইটার আর স্ক্রিপ্ট রাইটার অনেক সময় আলাদা হতে পারে। ফর এক্সাম্পল, রবীন্দ্রনাথের নষ্টনীর অবলম্বনে সিনেমা করলেন সত্যজিৎ রায়, সেক্ষেত্রে সত্যজিৎ রায় ইজ দ্য স্ক্রিপ্ট রাইটার, হি ইজ নট দ্য রাইটার। একই রকম ভাবে সোনার কেল্লার রাইটার হচ্ছে সত্যজিৎ রায় হিমসেলফ, দ্য অথর, কিন্তু যে মুহূর্তে সে সেটা সিনেমা করছে অনেক অংশ অ্যাডিশন অল্টারেশন করছে, ফেলে দিচ্ছে, লাগছে না, এর ফলে সেই মুহূর্তে হয়ে উঠছে স্ক্রিপ্ট রাইটার। সাধারণত অনেক ক্ষেত্রেই যারা বড় ডিরেক্টর, যারা বড় সিনেমা মেকার, তাদের ক্ষেত্রে স্ক্রিপ্ট রাইটার, ডায়ালগ রাইটার, ডিরেক্টর, এই তিনটে যে বেসিক জিনিস, অনেক ক্ষেত্রে বড় রাইটারদের আর্ট ডিরেক্টর, এই চারটে মেন জিনিস যিনি ডিরেক্টর তিনিই করেন। সত্যজিৎ রায়ের ক্ষেত্রে তিনি লেখক, তিনি চিত্রনাট্যের ক্ষেত্রে তিনি চিত্রনাট্য লিখেছেন, এবং তিনি কাহিনী এবং মূল পরিচালনা, এই যে চারটে কাজ,
একটু বড় পরিচালকরা মানে মানে ভারতবর্ষের ক্ষেত্রে আমি বলছি, বিদেশে সম্ভবই নয়। সম্ভব না তার কারণ অত্যন্ত স্পেশালাইজড এই প্রত্যেকটা এরিয়া, এবং বিদেশের লোকেরা এই চেষ্টাটা করেই না যে সবকিছু নিজে করতে, প্রত্যেকটার আলাদা আলাদা এরিয়া ভাগ করে দেয়। ফলে সিনেমা, অলওয়েজ রিমেম্বার, ইজ এ কালেকটিভ আর্ট ফর্ম। সিনেমা হ্যাজ বিন ক্রিয়েটেড, জেনারেলি ইটস বিন ক্রিয়েটেড বাই মেনি পিপল। একজনের পক্ষে সিনেমা তৈরি করা সম্ভব নয়, একজনের পক্ষে একটা লিটারারি অ্যাক্টিভিটি বা লিটারারি ওয়ার্ক ক্রিয়েট করা পসিবল। তুমি আজকে বসে একটা নাটক লিখতে পারো, তুমি আজকে বসে একটা ফুল লেন্থের ফিচার ফিল্ম মানে যেটা তোমরা 3 ঘন্টা দেখো। তাহলে লিপিকার হচ্ছে ওটা। আরেকবার বলছো, আরেকবার বলো কোনটা? স্যার স্ক্রিপ্ট রাইটার তাহলে লিপিকার হচ্ছে। লিপিকারও হয়, চিত্রনাট্য লেখককেও স্ক্রিপ্ট রাইটার বলে, ঠিক আছে? চিত্রনাট্য লেখককেও স্ক্রিপ্ট রাইটার বলে। ফলে এই যে স্ক্রিপ্ট মানে চিত্রনাট্য, ঠিক আছে, কারণ তার মধ্যে ভিজুয়াল চিত্র এবং নাটক রূপ, ড্রামাটিক ফর্ম দুটোই লেখা থাকে, ঠিক আছে? এবার এর ফলে একজন রাইটারের ক্ষেত্রে, একজন লেখকের ক্ষেত্রে কিন্তু কিছুতেই এটা সম্ভব নয়। সম্ভব একটা নাটক তৈরি করা, কিন্তু একজন সিনেমা মেকারের পক্ষে সম্ভব নয় যে পুরো একটা পুরো ফিচার ফিল্ম মানে যেটা তুমি পূর্ণ দৈর্ঘ্যে 3 ঘন্টা বা 2 ঘন্টা সিনেমা, যেগুলো তোমরা দেখেছো, জুরাসিক পার্ক বলো, পথের পাঁচালী বলো, ফেলুদার সোনার কেল্লা বলো, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফিচার ফিল্ম। আমরা পরবর্তীকালে পার্থক্যে আসবো, কাকে ডকুমেন্টারি বলে, কাকে ফিচার ফিল্ম বলে, ইত্যাদি ইত্যাদি, সেগুলোতে আসবো। ডকুমেন্টারি মানে বেসিক্যালি যখন কোনো একটা সোশ্যাল থিম নিয়ে তুমি একটা সিনেমা বানাও, সেটা ডকুমেন্টারি ঢঙে, তার মধ্যে কোনো গল্প থাকে না, শিক্ষামূলক একটা ইনস্ট্রাকটিভ পারপাসে, তুমি ডকুমেন্টেশনের পারপাসের জন্য তাহলে তুমি বেনারস নিয়ে একটা সিনেমা বানাও, দ্যাট ইজ ডকুমেন্টারি। তুমি হেতামপুর কৃষ্ণচন্দ্র কলেজ নিয়ে একটা সিনেমা বানালে, প্রত্যেকটা স্যারের সাক্ষাৎকার নিয়ে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর কথাবার্তা নিয়ে একটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা বানালে, দ্যাট ইজ ডকুমেন্টারি, বিকজ ইট ইজ ফর বেসিক্যালি দ্য ইনফরমেশন পারপাস। কিন্তু যদি একটা তুমি ফিচার ফিল্ম বানাতে চাও, যার মধ্যে গল্প থাকবে, যার মধ্যে নাটক থাকবে, যার মধ্যে অ্যাকশন থাকবে, অ্যাকশনের জন্য আলাদা করে ওই আল্লু অর্জুনকে যে অ্যাকশন করিয়েছে বা বম্বে থেকে অ্যাকশন মাস্টার তাকে আনতে হবে। ফলে আমি বারবার বলছি সিনেমা ইজ আ, হ্যাঁ বলো। তাহলে ফিচার ফিল্মের মধ্যে তো ড্রামা বা রোম্যান্স যেগুলো লেখা থাকে ওইগুলো হতে পারে তো অ্যাকশন? হ্যাঁ সবই হতে পারে। এবার আমরা দেখবো যে আর ডকুমেন্টারিটা আলাদা নাকি? আরেকবার, ডকুমেন্টারিটা আলাদা, ডকুমেন্টারি এবং ফিচার ফিল্ম ছাড়াও আরো অনেক ধরনের সিনেমা হয়, সেগুলো কি আমরা দেখার চেষ্টা করব। আমি তোমাদের জাস্ট বোঝাবার জন্য জিনিসটাকে বলছি। ফলে একজন লোকের পক্ষে এটা ক্রিয়েট করা প্রায় অসম্ভব। ফলে একজন লোকের পক্ষে যে ক্রিয়েট করা সম্ভব নয় সেটা বলার জন্যই আমি এটা বললাম। এছাড়া অনেক ধরনের সিনেমা হয়, আমরা দেখবো সেটা কি কি ধরনের সিনেমা হয়, আমরা সবই দেখার চেষ্টা করব। কত রকমের সিনেমা হয় আমরা দেখবো, এই যে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, অনেক রকমের সিনেমা হয়, সেগুলো আমরা দেখব। সো বেসিক্যালি সিনেমা অনেকগুলো পারপাস হতে পারে। ইটস আ ভেরি পাওয়ারফুল ভেহিকল ফর কালচার, এডুকেশন, লিজার, প্রোপাগান্ডা। প্রোপাগান্ডা মানে যখন কোনো পলিটিক্যাল পারপাসে কিছু প্রচার করার জন্য, লিজার মানে হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাস, যখন তোমার হাতে সময় রয়েছে প্রচুর, তুমি রেস্ট নিচ্ছ, এন্টারটেনমেন্টের জন্য দেখছো। এডুকেশন পারপাসে কোনো সিনেমা দেখা, যেমন তোমাদের ফিল্ম স্টাডিজ, তোমাদের পার্ট অফ এডুকেশন, পার্ট অফ ইউর সিলেবাস পড়তে হচ্ছে। অ্যান্ড কালচার, কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতিকে উন্নত করার জন্য বা সংস্কৃতির জন্য অনেকে সিনেমা দেখে। সিনেমা ইজ বেসিক্যালি আ ভেরি পাওয়ারফুল ফর্ম অফ দ্য কমিউনিকেশন। It's a very powerful vehicle for culture, education, leisure and propaganda. Why it is a powerful means of communication? Because আমি তোমাদেরকে যতই ডায়লগ বাজি করি না কেন, তোমরা আমার কথা শুনবে না। যদি একটা 3 ঘন্টার সিনেমা দেখাই, তোমরা চুপচাপ বসে বসে সিনেমাটা দেখবে। ফলে সিনেমা মানুষজনকে অ্যাট্রাক্ট করতে পারে। It's a very powerful media. Cinema is a reflection of the society. সমাজের রিফ্লেকশন, both present and past. And it also indicate situation or future, ভবিষ্যৎকে ইন্ডিকেট করে সিনেমা। ফর এক্সাম্পল স্পেস অডিসি আমরা পরবর্তীকালে দেখব, ইটস আ ফেমাস সিনেমা। সেই সিনেমার মধ্যে দিয়ে পরবর্তীকালে যে আমাদের যে ভেরিয়াস স্পেস জার্নি, সেটা মুনেতেই হোক বা অন্য কিছুতেই হোক না কেন, নাসা বা রাশিয়ান কোনো অথরিটির দ্বারা, সেগুলো প্রত্যেকটাই অনেক আগে, 1968 সালের আগে তাই নিয়ে সিনেমা হয়ে গেছে। ফলে আমরা জানি না কোনোদিনই পৃথিবীতে জেনেটিক ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে ডাইনোসর আসবে কি আসবে না। এবং ভারতীয়রা কিন্তু টেলিভিশন এবং সিনেমা দ্বারা ইন জেনারেল খুব অ্যাফেক্টেড হয়। ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের রুচি, উই আর ট্রিমেন্ডাসলি অ্যাফেক্টেড বাই দ্য বলিউড, ট্রিমেন্ডাসলি। ভারতবর্ষে যখন অমিতাভ বচ্চন বেল বটমস প্যান্ট পরে, তখন ভারতবর্ষের লোকেরা
বেল বটমস প্যান্ট 1970s পড়তে শুরু করে, আর মহিলারা খুঁজতে শুরু করে যে কারিনা কাপুরের এক্সাক্ট লেহেঙ্গাটা বিয়েতে কিনতে পারা যাবে কি যাবে না, তার জন্য বাবা মার কাছে বায়না, মারধর সবই চলে, আমরা জানি সেটা। আমার ক্লাসে উপস্থিত সমস্ত পুরুষ মহিলারা সবাই জানে উই আর ট্রিমেন্ডাসলি অ্যাফেক্টেড বাই দ্য বলিউড। একটা সময় কমেছে, কিন্তু আমরা যখন বড় হয়েছি ভারতবর্ষে, মানে আমি যখন বড় হয়েছি 1998 2000, সেই সময় শাহরুখ খানের ডায়ালগ কাকা 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 কিরণ, এই অনেকে তো মানে নিজের নাম, হ্যাঁ ওই হেয়ার কাট, অনেকে তো নিজের নাম পাল্টে রাহুল করে ফেললো। শাহরুখ খানের বেশিরভাগ সিনেমায় রাহুল নাম থাকতো। ফলে Indians are tremendously manipulated by the cinema. তোমরা অতটা হয়তো affected নয়, কিন্তু সাউথ ইন্ডিয়ান যদি রজনীকান্তের সিনেমা রিলিজ হয়, তোমরা জানো কিনা জানি না, 7 দিন 7 রাত আগে থেকে সিনেমা হলের সামনে লাইন পড়ে রজনীকান্তের সিনেমা দেখার জন্য। একটা সময় একটা সিনেমাতে রজনীকান্ত মারা গিয়েছিল, সিনেমা হলটাকে পুড়িয়ে দিয়েছিল লোকে, 4টে সিনেমা হল সাউথে জ্বালিয়ে দিয়েছিল। তোমরা জানো কিনা জানি না, টোটাল তামিলনাড়ু জুড়ে রজনীকান্তের ফ্যান ক্লাবের সংখ্যা কেউ জানো? এনিওয়ান? রজনীকান্তের নামে কটা ফ্যান ক্লাব রয়েছে কেউ জানো? 64,000, 64,000 ইন টোটাল তামিলনাড়ু। মানে বুঝতে পারছো, প্রত্যেকটা পাড়ায় একটা করে রজনীকান্তের ফ্যান ক্লাব। সকালবেলায় এরকম তোমরা মহেশ্বর বা আমাদের কি বলে বিষ্ণু বা তোমার ফর এক্সাম্পল সন্তোষীমাকে বা নারায়ণকে পুজো দিয়ে ঘুম থেকে ওঠো। সাউথ ইন্ডিয়াতে অনেক জায়গাতে রজনীকান্তকে নামে পুজো দিয়ে, লিটারালি আমি বলছি যে ঠাকুর ঘরে রজনীকান্তের কে ধূপ এবং ধুনো দিয়ে ঘুম থেকে ওঠে। বুঝতে পেরেছো? ফলে সেই লেভেলে পপুলারিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান সিনেমা সেই জনপ্রিয়তার লেভেলে কিন্তু পৌঁছেছে। ফলে ইন্ডিয়ানস আর ট্রিমেন্ডাসলি ইনফ্লুয়েন্সড বাই দ্য সিনেমা। সো এই যে আমি বলছিলাম যে সিনেমার যে বিভিন্ন রোল আছে, কে অনেক অনেক রোল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন কেস অফ দ্য প্রি প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশনের 3টে ভাবে আমরা সিনেমাকে ভাগ করতে পারি। One is the pre-production, another is the production, then there is the post-production. What is pre-production? Pre-production is the process of preparing all the elements involved into the film. সিনেমার আগে তৈরি করতে গেলে যে জিনিসগুলো ঠিক করতে হবে, কি করতে হবে? অবশ্যই স্টোরি ডেভেলপমেন্ট, স্ক্রিন রাইটার বা স্ক্রিন প্লে রাইটার, চিত্রনাট্য স্ক্রিপ্ট রাইটার, স্ক্রিপ্ট সুপারভাইজার থাকে, এবং স্টোরি বোর্ড আর্টিস্ট। এখন নতুন তৈরি হচ্ছে স্টোরি বোর্ড আর্টিস্ট, হচ্ছে এই ফটোশপ বা এরকম কোনো সফটওয়্যার দিয়ে যেখানে পুরো সিনেমাটাকে সে নিজের মতো করে অ্যানিমেট করে দেয়, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা কিছু দিয়ে, ঠিক আছে? সে অ্যানিমেট করে দেবে, একজন রাইটার হবে স্ক্রিন রাইটার, একজন অ্যানিমেট করে দেবে, একজন স্ক্রিপ্ট সুপারভাইজার থাকবে, বলবে এগুলো ঠিক করো। তার আগে থাকবে হচ্ছে প্রোডিউসার। প্রোডিউসার ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাকা ছাড়া সিনেমা হবে না, টাকা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। প্রোডিউসার ডিরেক্টরের কাছে যেতে পারে, বলতে পারে যে এই জিনিসটা আমি গল্প পেয়েছি, এই গল্প থেকে সিনেমা করো। আবার উল্টোটা হতে পারে, ডিরেক্টর সিনেমা নিয়ে প্রোডিউসার কাছে গেল যে এই গল্প আমারই লেখা বা আমার বন্ধুর লেখা, দুজন মিলে গেছি, তুই প্রোডিউস কর। প্রোডিউসারের অনেক ভাগ থাকে, এক্সিকিউটিভ প্রোডিউসার, কো প্রোডিউসার, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এক্সিকিউটিভ প্রোডিউসার যে মেইন প্রোডিউসার। হ্যাঁ বলো। স্যার প্রোডিউসার এবং ডিরেক্টরের মধ্যে কি পার্থক্য? বিরাট পার্থক্য। প্রোডিউসার ইজ দ্য পারসন হু প্রোডিউসেস দ্য সিনেমা, হু লেন্ডস মানি, যে টাকা পয়সা দিয়ে সিনেমাটাকে তৈরি করে, যার নামে লোন হয়। ফর এক্সাম্পল যশ চোপড়া। মুশকিলটা হচ্ছে তোমরা যারা যশ চোপড়া বা অন্যান্যদের দেখেছো, সেই প্রোডিউসার সেই ডিরেক্টর, কিন্তু জেনারেলি ধরা যাক, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক ইয়াস রাজ ফিল্মস, এই যে YRF, আমি এক্সাম্পল দিয়ে দেখাই। YRF, ইয়াস রাজ ফিল্মস, তোমরা নাম শুনেছো ইয়াস রাজ ফিল্মস এর? হ্যাঁ, অনেকেই শুনেছো। ইটস বেসিক্যালি এই যে এরকম ওয়াই মতো থাকে, 50 বছর হয়ে গেছে। এর যে ফাউন্ডার সেটা হচ্ছে যশ চোপড়া, ইয়াস চোপড়া। ইনি হচ্ছেন, হি স্টার্টেড হিজ জার্নি বেসিক্যালি অ্যাজ আ প্রোডিউসার। প্রচুর সিনেমা প্রোডিউস করেছেন, প্রচুর সিনেমা ডিরেক্ট করেছেন। প্রোডিউসার মানে হচ্ছে যেখানে তিনি টাকাটা ঢালছেন। ধরা যাক কোনো একটা সিনেমা, সেই সিনেমাটা তোমার কি বলে, সিনেমাটাতে অ্যাক্টিং করছে শাহরুখ খান, সিনেমাটা ডিরেক্ট করছে ফর এক্সাম্পল, আমি একটা যে কোনো কারোর এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক করণ জোহর, সিনেমাটা প্রডিউস করছেন যশ চোপড়া। ফলে অ্যাজ আ প্রডিউসার তিনি এতগুলো সিনেমা করেছেন।
যে সিনেমাগুলো তোমরা মানে অনেকেই দেখেছো, ফর এক্সাম্পল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ইজ অ্যাকচুয়ালি প্রডিউসড অ্যান্ড ডিরেক্টেড বাই যশ চোপড়া। অন্য কেউ ডিরেক্ট করতে পারতো। কাবুল এক্সপ্রেস ডিরেক্ট করেছে অন্য মানুষ, কবির খান ডিরেক্ট করেছে, কিন্তু প্রডিউস করেছে তিনি। প্রডিউসার ছাড়া সিনেমা হবে না। প্রডিউসার ইজ দ্য পার্সন যে টাকা ঢালে, দোজ হু লেন্ডস মানি। হ্যাঁ বলো বলো। স্যার মোট কথা যে ফিল্মের যে বাজেট সেটা যে প্রডিউস করে সে হলো প্রডিউসার। অ্যাবসলিউটলি। সিনেমার যে বাজেট, যে ফাইন্যান্সিয়াল দিক, যে ব্যাংকের কাছ থেকে টাকা লোন নিয়ে হোক না কেন বা ইনভেস্টমেন্টের পুরো দিকটা প্রডিউসার করে। উইদাউট প্রডিউসার দেয়ার ইজ নো ফুল লেন্থ ফিচার সিনেমা। ফিচার লেন্থের কোনো সিনেমা প্রডিউসার ছাড়া হবে না। ডকুমেন্টারি হতে পারে, কিন্তু যে সিনেমার মধ্যে অ্যাকশন থাকবে, ডান্স সিকোয়েন্স থাকবে, যে সিনেমার মধ্যে মারপিট থাকবে, মোট কথা যেগুলো জনগণ খাবে, যেগুলো সিনেমা হলে তুমি দেখবে, যার জন্য সিনেমা হল ভাড়া করা হবে। ডকুমেন্টারি করার জন্য সিনেমা তো ভাড়া করা হয় না। ডকুমেন্টারি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখানো হয়, বা ডকুমেন্টারি ফর এক্সাম্পল ডিডি দূরদর্শনে দেখানো হয়। যার জন্য সিনেমা হল লাগবে তার জন্য প্রডিউসার লাগবে। পরিষ্কার বলো। একটা বাংলা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, SVF, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তোমরা জানো এই নামটা। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর হয়ে তারা যা ডিরেক্ট করছেন সৃজিত মুখার্জি। সৃজিত মুখার্জি ইজ দ্য ডিরেক্টর, হি ক্যান বি দ্য স্ক্রিন প্লে রাইটার অলসো। তারা যে গুমনামি, নেতাজির মৃত্যু রহস্যকে নিয়ে, গুমনামি বাবাকে নিয়ে তিনি সিনেমা তৈরি করেছেন। সিনেমার প্রডিউসার হচ্ছেন SVF। SVF এর কাজ কি? শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর সিনেমাটাকে হলে হলে পৌঁছে দেবা। এই যে তোমার পাশের বাড়ির হলে বা আমাদের শিমুরের হলে বা যে বড় বড় শপিং মলে, সাউথ সিটি হলে, এই যে সিনেমাগুলো বিভিন্ন হলে পৌঁছে দেওয়া, তার ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনের পুরো দায়িত্ব, সেই সত্ত্ব বিক্রি করে টাকা উপার্জন করে এবং টাকা ইনভেস্ট করে সিনেমা তৈরি করে হচ্ছে প্রডিউসার। অ্যাম আই ক্লিয়ার? তারপরে এই প্রি প্রোডাকশনে লাগবে হচ্ছে, তোমরা অলরেডি বলেছি, স্টোরি ডেভেলপমেন্টের জন্য স্ক্রিন প্লে রাইটার এদেরকে, এবং তারপরে ডিরেক্টর। ডিরেক্টর plays a very important role in making of the cinema, কারণ ডিরেক্টরের মাথায় পুরো সিনেমাটা থাকে। হতে পারে যে একজন স্টোরি রাইটার স্টোরিটা করে, কিন্তু ডিরেক্টর ইজ দ্য পার্সন হু ডিরেক্টস, যে ডিরেক্ট করে যে এর পরে কি হবে, তারপরে কি হবে। হি ইজ বেসিক্যালি plays a very important role in case of the cinema. অনেকে বলে ডিরেক্টরের মাথার যে রিফ্লেকশন তাকে সিনেমা বলে। পরবর্তীকালে আমরা একটা থিওরি পাবো যার নাম হচ্ছে অটিউরিজম। আমরা জাস্ট একবার থিওরিটার দিকে দেখে নেব, না দেখলে তোমরা পরবর্তীকালে নামটা ভুলে যাবে। অটিউরিজম বা অটিউরিজম, এক সেকেন্ড, স্পেলিংটা মনে হচ্ছে ভুল লিখলাম। এই যে অটিউর, AUTEUR, অটিউর মানে is an artist, usually a film director, who applies a highly characterized, centralized and subjective control to many aspects of a collaborative creative work. You know that cinema is a collaborative creative work because it needs many people, right? কিন্তু সেখানে সবথেকে ইম্পর্টেন্ট রোল যিনি প্লে করেন তিনি হচ্ছেন অটিউর। অটিউর মানে বেসিক্যালি an author as an artist, highly centralized film director, যে একটা পুরো জায়গাটাকে তিনি এগিয়ে নিয়ে যান বলে অনেকে মনে করেন। এবার এই অটিউরিজমের কনসেপ্টটা প্রথমবার ফ্রেঞ্চ ফিল্ম ক্রিটিসিজম থেকে 1940s এর পর থেকে আসে। অর্থাৎ মানে ডিরেক্টর সব থেকে ইম্পর্টেন্ট। এই যে ধারণাটা সত্যজিৎ রায়ের সিনেমাতে দেখলেই বুঝতে পারবে যে সত্যজিৎ রায়ের নিজস্ব ফিল্মের ইনফ্লুয়েন্স সিনেমার মধ্যে পড়েছে। এই যে অ্যাপ্রোচটা, এটা প্রথমবার আন্দ্রে বাজো, নাম মনে থাকবে, ANDREBAZIN, বাজিন উচ্চারণে বাজো, আন্দ্রে বাজো এবং আলেকজান্ডার অস্ট্রুক এবং আন্দ্রে বাজো, তারা এই অটিউর থিওরি, AUTEUR দেখে নেবে, আমার স্টাডি মেটেরিয়ালে আছে। তারা এই অটিউর থিওরির প্রথম প্রোপাউন্ডার। অটিউর থিওরি মিনস হি ইজ আ ফিল্ম ডিরেক্টর, an artist who plays the most important role in the creative collaborative work known as filmmaking. ফিল্মমেকিং এর মতো ক্রিয়েটিভ কোলাবোরেটিভ ওয়ার্কে অনেকের মতে সবথেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে ফিল্ম ডিরেক্টর। সেই ফিল্ম ডিরেক্টরকে অটিউর বলা হয়, AUTEUR। মনে থাকবে? 5 নম্বরের প্রশ্নে কিন্তু পরে অটিউর থিওরি আসতে পারে, আমি সেটা পরবর্তীকালে পড়াবো। আজকের ক্লাসটা বেসিক্যালি ইন্ট্রোডাক্টরি। বেশ, এরপরে আসছে প্রোডাকশন। প্রোডাকশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাকশনের যে বেসিক্যালি প্রোডাকশন ডিজাইনের কাজে অনেকে থাকে। একটা হচ্ছে প্রোডাকশন ডিজাইনার,
সেট ডেকোরেটর, যে সেটটা কতটা লাইট হবে, লাইটের জন্য আলাদা লোক আছে যদিও, কিন্তু সে বেসিক্যালি সেটটাকে পুরো ডেকোরেট করে, কতটা মানে কি কালারের সে পাঞ্জাবি আবার কস্টিউম আলাদা, আবার কি কালারের মানে প্রত্যেকটা তো আলাদা, কি কালারের চেয়ার হবে, কি কালারের টেবিল হবে, কি কালারের ল্যাম্প শেডস হবে, সেট ডেকোরেটর। প্রপস মাস্টার, কোন প্রপস মানে যে বিভিন্ন প্রপ গুলো ইউজ করা হয়, সেটা কাপ হতে পারে, ডিশ হতে পারে, বা যে কোনো মানে সেটে এই কম্পিউটার হতে পারে, এই পুরো যে প্রপ গুলো যেগুলো দেখানো হয়, প্রপ মানে বেসিক্যালি যে ডিভাইস গুলো দেখানো হয় স্টেজের মধ্যে, সেই প্রপ মাস্টার এই সবগুলোকে কন্ট্রোল করে। এছাড়া খুব ইম্পর্টেন্ট হচ্ছে কস্টিউম ডিজাইনার। কি কস্টিউম পরবে শাহরুখ খান, কোন কালারের জামা পরবে, লাল না নীল, লাদাখে শুটিং হলে কি কালারের পরবে, সাদা ব্যাকগ্রাউন্ডে কন্ট্রাস্ট করে কি পরানো যাবে, সেই মুহূর্তে দীপিকা পাডুকোন কোন কালারের শাড়ি পরবে, এই পুরোটা ঠিক করে কে, কস্টিউম ডিজাইনার। মনে থাকবে কস্টিউম ডিজাইনার, এন্ড দেন দেয়ার ইজ মেকআপ আর্টিস্ট, ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো মেকআপ আর্টিস্ট থাকে, তার মধ্যে কি মেকআপ আর্টিস্ট থাকে। মেকআপ অনেক ক্ষেত্রে খুব সিনেমার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যখন ধরা যাক ফর এক্সাম্পল কোনো একটা মানুষকে তুমি 18 বছরের ছেলেকে 90 বছরের ছেলে দেখাচ্ছ, বহু সিনেমাতেই হয়েছে, শাহরুখ খানের সিনেমা, অন্যান্য বহু সিনেমাতেই, যেখানে আমরা জানি প্রস্থেটিক যেমন পা বলে একটা মুভি আছে, পা বলে একটা সিনেমা হয়েছিল, অ্যাবসলিউটলি, যেখানে বুনোহাস বলে দেবের যেটা আছে, বুনোহাসই মনে হয় দেবের যে সিনেমাটা হয়েছিল। সাউথের আই। আরেকবার বলো, আরেকজন মাসুদ বলছো, কি বলছো বলো, বলো মাসুদ। মুভির নাম আই। আরেকবার শুনতে পাচ্ছ না? মুভির নাম আই, তাই বলছে আই আই, সে ভূতের সিনেমাটা। ওকে 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 ওকে, আমি সিনেমাটা দেখিনি এরকম। আই সিনেমাটা ভূতের সিনেমা বলছে। আচ্ছা আচ্ছা না এরকম। আচ্ছা আইটা ভূতের সিনেমা না? হ্যাঁ। আচ্ছা, তো এই যে পুরো জিনিসটাকে বলা হয় প্রস্থেটিক, অনেক ক্ষেত্রে মানে প্রস্থেটিক একটা স্পেসিফিক মেকআপ স্টাইল যেটা ইউজ করা হয়। আমরা একবার দেখে নেবো, আমরা এই টার্মগুলো যেহেতু আমরা শিখছি, তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের ইন্ট্রোডাকশনটা কি খুব বেশি করে হয়। প্রস্থেটিক ইন মেকআপ, বিশেষ করে কস্টিউম ডিজাইনার, হ্যাঁ, বিশেষ করে অনেক ক্ষেত্রেই সেটা তোমরা দেখবে যেগুলো ফ্যান্টাসি ফিল্মস, ধরা যাক লর্ড অফ দ্য রিংস বা ধরা যাক হ্যারি পটার, সেখানে এই প্রস্থেটিক ডিজাইনকে ইউজ করা হয়। এটা জোকারের বিখ্যাত সিনেমা দ্য ডার্ক নাইট, এটা ভলডেমর্টের ক্যারেক্টার হ্যারি পটার থেকে, এইটা সম্ভবত লর্ড অফ দ্য রিংস এর একটা ক্যারেক্টার। এই যে চরিত্র, এটা অনেকটাই অ্যানিমেশন দিয়ে পরে ক্রিয়েট করা হয়, কিন্তু প্রস্থেটিকের ফার্স্ট পার্টে এই প্রস্থেটিক মেকআপ ইউজ করা হয়। ফলে প্রস্থেটিক্স হচ্ছে বেসিক পার্ট, প্রস্থেটিক্স PROTHESTIC, প্রস্থেটিক্স এর মাধ্যমে মেকআপের যে ফার্স্ট পার্টটাকে যেভাবে মেকআপ করা হয়, তারপরে তো অ্যানিমেশন এবং অন্যান্য জিনিসপত্র ইউজ করা হয়। তোমরা ধুম 3 তে দেখো, ধুম 2 তে দেখেছো যে কি করে ঋত্বিক রোশনকে বিভিন্ন প্রস্থেটিক মেকআপ ইউজ করা হয়েছে। ফলে দিস আর দ্য ভেরিয়াস এক্সাম্পলস অফ দ্য প্রস্থেটিক্স। এই যে আমাদের অমিতাভ বচ্চন এবং এটা আমি ভুলে গেলাম, আমাদের বলো বিখ্যাত রাজেশ খান, না না রাজেশ খান্না নয়, ঋষি কাপুর, ঋষি কাপুর, অ্যাবসলিউটলি ঋষি কাপুর, রাইট। তো এদেরকে এই যে ভেরিয়াস এক্সাম্পলস অফ দ্য মেকআপ ইজ নোন অ্যাজ দ্য প্রস্থেটিক। এটা কি গুড নিউজ মুভি? এটা না না, এটা নামটা ভুলে গেলাম, কি নট আউট 100 নাকি সিনেমাটার নাম ছিল, আমি ভুলে গেলাম। হ্যাঁ নট আউট 100। হ্যাঁ, বেশ। এরপরে আমরা চলে আসছি খুব ইম্পর্টেন্ট হচ্ছে সাউন্ড ডিজাইনার, যে সাউন্ডটাকে রেকর্ড করে, কেমন করে সিনেমার সাউন্ড হবে, তিনি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং এখানে মিউজিক ডিরেক্টর বেসিক্যালি থাকে, সাউন্ড মিক্সার, বুম অপারেটর। বুম অপারেটর মানে বুমটাকে মানে মানে যখন সিনেমা হচ্ছে দেখবি ওপর দিক থেকে একটা অনেক ক্ষেত্রে বুম থাকে, যেখান দিয়ে রেকর্ড হয় পুরো জিনিসটা, এটা দেখা যায় না সিনেমার মধ্যে, তুমি করে ধরে দাঁড়িয়ে থাকে। এই যে পুরো সাউন্ড ডিপার্টমেন্টে প্রচুর লোক থাকে। এছাড়া থাকে সিনেমাটোগ্রাফি, যে বেসিক্যালি এই ভিডিও পার্টটা যে রেকর্ড করবে, ঠিক আছে। এটা হচ্ছে সিনেমাতে ঢোকার আগে, সেটা কস্টিউম ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, কি হেয়ার স্টাইলিস্ট, এরা সব এইখানে। তারপরে সাউন্ড একটা আলাদা। এবার সিনেমাটোগ্রাফি বলে খুব ইম্পর্টেন্ট যে ডিওপি হচ্ছে কি ডিরেক্টর অফ ফটোগ্রাফি। আমাদের বাংলাদেশ শ্রমিক হালদার খুব বিরাট বড় ডিরেক্টর অফ ফটোগ্রাফি, চাঁদের পাহাড় যিনি ডিওপি করেছেন, বা ভেঙ্কটেশের সমস্ত ফিল্মের ডিওপি উনি করেন। ক্যামেরা অপারেটর থাকে একজন আলাদা করে। ডিওপি কিন্তু ডিরেক্টরের পরেই সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট রোল বলা হয় ডিওপি কে।
এর পরে থাকে হচ্ছে যারা ক্ল্যাপার লোডার, মানে যারা কি লোড করে ওই বড় বড় ক্যামেরাগুলোকে যারা উপরের দিকে তোলে, গ্যাফার গ্যাফার বলা হয় তাদেরকে, যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওই ক্যামেরা এবং অন্যান্য জিনিসগুলোকে সংগ্রহ করে। বেস্ট বয় কি গ্রিপ, মানে যে ওই বেসিক্যালি গ্রিপ গুলোকে লাগায় আর কি, অনেকগুলো তো ক্লাচ থাকে, গিয়ার থাকে, সেইগুলোকে পুরো সেট করার দায়িত্ব হচ্ছে। ফলে বুঝতে পারছো প্রচুর টেকনিশিয়ান লাগে এটা সিনেমা। এটা হচ্ছে মোটামুটি প্রোডাকশন। এছাড়া তো মানে শুটিং এর যেমন থার্মোকলের মধ্যে ধরে থাকে ওগুলো কি? ওগুলো তখন না, ওগুলো থার্মোকল নয়, এগুলো হচ্ছে রিফ্লেক্টর, তোমরা যেটাকে বলছো হ্যাঁ বলো একবার। হ্যাঁ ওগুলো মিরর বা রিফ্লেক্টর বলা হয়, বেসিক্যালি লাইটের জন্য ইউজ করা হয়। দেখো রিফ্লেক্টর ইন শুটিং, তোমরা যদি যাতে যে হিরোইন বা হিরো থাকবে তার চেহারাটা ভালো করে ফুটে ওঠে, সেই চেহারাটাকে ভালো করে ফুটে ওঠে। এই যে এই আলোটাতে যে কোনো যেটা ক্যামেরাম্যান তারা এই রিফ্লেক্টর ইউজ করে, এই যে সূর্যের আলো এখানে পড়ে এখানে রিফ্লেক্ট করবে। এই যারা টম ক্রুজ দাঁড়িয়ে আছে এখানে, তার এই চেহারাটা রিফ্লেক্ট করাচ্ছে এখানে, মানে এইটা থ্রু দিয়ে, যাতে মানে এর চেহারার মধ্যে গ্লোটা ফুটে ওঠে এবং সেটা ক্যামেরার মধ্যে যায়। সো দ্যাট ইজ রিফ্লেক্টর। এই যে দেখতে পাচ্ছ ফটোশুটের সময় রিফ্লেক্টর বিরাট ভাবে ইউজ করা হয়, ঠিক আছে। আর পিছন দিকে অনেক ক্ষেত্রে যে জিনিসটাকে ইউজ করা হয় যেটা গ্রিন স্ক্রিন বলা হয়, সবুজ রঙের, তোমরা এটা দেখবে ব্যাকগ্রাউন্ডের কাজে লাগে, ওটা ব্যাকগ্রাউন্ডটাকে যখন পুরোপুরি পাল্টে দেয় তখন গ্রিন স্ক্রিন বলা হয়। অর্থাৎ আমি যখন তারা যাক আয়রন ম্যানের শুটিং করছি, বা তারা যাক আমি সুপারম্যানের শুটিং করছি, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি পাল্টে দিয়ে বড় বড় স্কাই স্ক্র্যাপার করে দেওয়া হবে। এই যে এরকম সিনেমা এরকম করলাম, পেছন দিকে ক্রেন লাগিয়ে চালিয়ে দিলাম। স্যার অনেক মাইথোলজি সিরিয়াল গুলো তো এরকম হয়, অনেক মাইথোলজি যে সিরিয়াল ওয়েব সিরিজ সেগুলোতে এই গ্রিন স্ক্রিন ইউজ করা হয়। ফলে এগুলো হচ্ছে বিভিন্ন টেকনিক, বুঝতে পেরেছো? বেশ, তোমরা তো সিনেমার মোটামুটি এক্সপার্ট, আমার থেকেও বেশি জানো মনে হচ্ছে, অসুবিধা নেই। স্যার হ্যাঁ বলো স্যার ওয়েব সিরিজ মানে কি? হ্যাঁ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওয়েব সিরিজ মানে হচ্ছে খুব ভালো ভালো প্রশ্নগুলো আসছে আজকে, তোমরা এই প্রশ্নগুলো করবে, কারণ করলে যেটা সুবিধা হবে তোমরা কিন্তু এই মানে বিষয়টা সম্পর্কে তোমরা জেনে যাবে, কারণ এটা তোমাদের জানাটা খুব দরকার। তার কারণটা হচ্ছে যে পরীক্ষা যদি অনলাইনে হয় স্টাডি মেটেরিয়াল দিয়ে তোমরা মোটামুটি পেয়ে যাবে, কিন্তু এই বেসিক জিনিসগুলো জানা দরকার। হোয়াট ইজ ওয়েব সিরিজ? ওয়েব সিরিজ হচ্ছে যখন কোনো আমি একটা সিরিজ তৈরি করছি, সিরিজ মানে বেসিক্যালি টেলিভিজুয়াল সিরিয়ালের মতো সিরিজ, কিন্তু সিরিয়াল যেরকম তোমাদের আগেকার দিনের পুরনো জন্মভূমি চলছে প্রায় 1400 পর্ব জুড়ে, সেটা এরকম ভাবে হয় না। সিরিজ জেনারেলি 10টা বা 20টা এপিসোড শুটিং হয়, এবং 10টা এবং 20টা এপিসোডের মধ্যে কিন্তু অনেকবার সিজন হয়ে যায়। সিজন 1 সিজন 2, ধরা যাক সিজন 1-এ 8টা এপিসোড, সিজন 2-তে 10টা এপিসোড, এবং সেটা তারা ক্লিয়ারলি কেবলমাত্র ওয়েবেই, ওয়েব মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www মানে ইন্টারনেটে কেবলমাত্র রিলিজ করবে। এবার এইটার জন্য এই ওয়েব সিরিজ রিলিজ করার জন্য কি দরকার? যারা একজন প্রডিউসার সে রিলিজ করলো ওয়েব সিরিজটা, কোথায় রিলিজ করবে, কোন প্ল্যাটফর্মে রিলিজ করবে বলো, বলা উচিত? অ্যামাজন প্রাইম, হটস্টার, নেটফ্লিক্স। এগুলো কি? এগুলো কি? ব্যাস থমকে গেছো? এগুলোকে বলা হয় ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্ম মানে কি? ওভার দ্য টপ প্ল্যাটফর্ম, ওভার দ্য টপ প্ল্যাটফর্ম। এই যে ওভার দ্য টপ মিডিয়া সার্ভিস এটাকে বলা হয়। ওভার দ্য টপ মানে কি? কোনো একটা সিনেমা যদি তুমি তৈরি করো ভারতবর্ষে, তাহলে সেটা সেন্সরে যাবে, সেন্সর বোর্ড সেটাকে বিচার করবে তার মধ্যে কোনো খারাপ সিন রয়েছে কিনা, কোনো খারাপ ডায়লগ রয়েছে কিনা, সেটা বাচ্চাদের জন্য দেখাবার যোগ্য কি যোগ্য নয়। ওভার দ্য টপ মিডিয়ার ক্ষেত্রে কোনো একটা স্যাটেলাইট টেলিভিশন এবং ব্রডকাস্টিং এজেন্সি ওটিটি বাইপাসেস কেবল, ব্রডকাস্ট, স্যাটেলাইট টেলিভিশন, এটা বাইপাস করে। কেবল লাইনের কোনো সাহায্য নেয় না, ব্রডকাস্টিং কোনো মিডিয়ামের সাহায্য নেয় না, টেলিভিশনেরও সাহায্য নেয় না। কিন্তু তাও কেন হয়? এখানে যদিও এই কথাটা যে বললেন তারপরেও তো হয়। তারপরে কি হয়? মানে ওই যে বললেন যে অনেক কিছু মানে দেখা হয়, যেগুলো হয় কিনা দেখা হয় না। তো ওটিটি মিডিয়ার ক্ষেত্রে সেন্সর বোর্ড কাজ করে না বলেই অনেক নেটফ্লিক্সে তুমি টেলিভিজুয়াল মিডিয়াম দেখতে পাবে যেগুলো তুমি মানে অ্যাডাল্ট 18+ ক্যাটাগরিতে পড়তে পারে, কিন্তু তার জন্য সেন্সর বোর্ডের কোনো পারমিশন নিতে হয় না। এবং সেই জন্যই নেটফ্লিক্সকে তো হয়ই না, যে সমস্ত জিনিসগুলো এখানে তো ধরা যাক প্রাইম, অ্যামাজন প্রাইমকে নিতে হয় না, হটস্টার যেহেতু ভারতবর্ষের অর্গানাইজেশন অনেক ক্ষেত্রে নিতে হয়, কিন্তু আদারওয়াইজ এদেরকে কোনোভাবেই কোনো পারমিশন নিতে হয় না।
এই জন্যই তোমরা যদি যে কোনো তো টেলিভিশন হটস্টার বলো, ডিজনি হটস্টার ওটা তো ইন্ডিয়ান নয়। ডিজনি হটস্টার হয়েছে, আগে আগে স্টারের ছিল, পরে ডিজনি কিনে নিয়েছে। কিন্তু ডিজনি ভারতবর্ষে ব্রাঞ্চ রয়েছে, কিন্তু নেটফ্লিক্সে কোনো ব্রাঞ্চ নেই। ফলে নেটফ্লিক্স যে কোনো ধরনের টেলিভিজুয়াল সিরিজ দেখাতে পারে, দেখায়ও ওরা দেখায়ও সেটা। ফলে সেখানে অনেক ক্ষেত্রেই তাকে কন্ট্রোল করতে পারে না ইন্ডিয়ান গভর্নমেন্ট, পারে না, যে কোনো টেলিভিজুয়াল সিরিজ দেখাতে পারে তারা, ঠিক আছে। ফলে নিউজ বা অন্য জিনিসগুলো অনেক সহজে তো দেখাতে পারে, যেটা ভারতবর্ষের অন্যান্য জায়গায় পারে না। হ্যাঁ বলো, কিছু বলছো মাসুদ? স্যার ওয়েব সিরিজ তো ইউটিউবে রিলিজ করা হয়। ওয়েব সিরিজ ইউটিউবের জন্য গুলো স্পেসিফিক্যালি রিলিজ করা হয়। ধরা যাক তুমি যেটা বলছো অ্যাসপায়ারেন্ট এর কথা বা অন্যান্য ওয়েব সিরিজের কথা, মানে সেটা ইউটিউবে অবশ্যই, হ্যাঁ সেগুলো আবার এই ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে হয় না, সেটা ইউটিউবের। কিন্তু ইউটিউবের যে নিজস্ব পলিসি সেগুলোকে আবার মানতে হবে। ইউটিউব কিন্তু সেন্সরশিপ বা অন্যান্য জিনিসগুলো, কপিরাইট লস গুলো খুব স্ট্রিক্টলি ফলো করে, খুব স্ট্রিক্টলি ফলো করে। এমনকি আমি যদি কোনো এই জিনিসটার মধ্যে যদি কোনো একটা গান চালিয়ে দিই বা কিছু দিয়ে দিই, ইউটিউব কিন্তু সেটাকে বলবে, কপিরাইট মারবে, বলবে এটা এই গানটা চলবে না। আমি যদি দেখো না এই সিনেমা দেখাতে গিয়ে যদি আমি কুচ কুচ হতা है এবার গান যতক্ষণ না ততক্ষণ না কিছু করতে পারবে না। কি বলছো আরেকবার? কন্টেন্ট সে যদি কিছু না করে ততক্ষণ তো ইউটিউবে কিছু করার ক্ষমতা নেই না। যতক্ষণ কন্টেন্ট তুমি চুরি করছো, যতক্ষণ তুমি কন্টেন্টকে যদি রিপ্রোডিউস না করছো, তাহলে ইউটিউব কিছু করতে পারবে না। যদি কন্টেন্ট অরিজিনাল হলে ইউটিউব পুরোটাই দেবে, ঠিক আছে। বা আমি বলো, আমি বলছি টি সিরিজে কোনো ক্লিপ আমি ইউজ করলাম, টি সিরিজ যদি কপিরাইট নিজের গলায় করে, হ্যাঁ কপিরাইট মারবে না, নিজের গলায় করলে কিছু হবে না। আর টি সিরিজে তুমি কোনো একটা ক্লিপ ইউজ করলে, টি সিরিজ যতক্ষণ না ক্লেম করছে ততক্ষণ তুমি তোমার ওটা থাকবে। এবার যেটা ঘটে, ওটাই বলছি, এক্স্যাক্টলি ওটাই। হ্যাঁ সেজন্য অনেক সিনেমা ইউটিউবে অ্যাভেলেবেল থাকার পরও লিরিক্স একই হলেও হবে, কিন্তু মানে তুমি তো সেটাকে প্রডিউস করছো, মানে নিজে সেটাকে প্রডিউস করছো। কিন্তু যদি তুমি, হ্যাঁ এবার সেই মানে এই একই লিরিক্স দিয়ে যদি তুমি একটা সিনেমা তৈরি করো, সিনেমার মধ্যে ওরকম একই লিরিক বা একই গল্প দিয়ে তৈরি করো, সেটা তো কোর্টে মামলা যাবে, সেটা তো কপিরাইট ইস্যুতে মামলা হবে। তাতে ইউটিউব কিছু করতে পারবে না। ইউটিউব যতটা আর্টিফিশিয়ালি করার ক্ষমতা ওদের ওই ডিজিটাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ততটা করবে। তুমি যেটা বললে টি সিরিজ, উত্তরটা দিয়ে টি সিরিজের সফটওয়্যার থাকে নিজস্ব, যারা ইউটিউবের মধ্যে অপারেট করে। এবার সেই সফটওয়্যার দেখে যে মিউজিকটা কতটা মিলছে, যে মুহূর্তে মিলে যায় সেই মুহূর্তে ক্লেম করে। ওরা কেউ ইন্ডিভিজুয়ালি ক্লেম করে না। এটা ভেবো না যে টি সিরিজের লোক বসে আছে, কিন্তু টি সিরিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ডিটেক্ট করে। বুঝতে পেরেছো? সবথেকে বড় ইউটিউব চ্যানেল হ্যাঁ টি সিরিজ, মানে নন ইন্ডিভিজুয়াল সব থেকে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে টি সিরিজ, মানে ইন্ডিভিজুয়াল নয় এরকম। আর ইন্ডিভিজুয়াল সব থেকে বড় ইউটিউব চ্যানেল বিবেক বিন্দ্রের আছে। হ্যাঁ বলো পিউরিফাইড ইন্ডিভিজুয়াল, হ্যাঁ পিউরিফাইডটাও ইন্ডিভিজুয়াল বড়। আমাদের বড় আছে কেসি নেইস্টার, বড় আছে, আরো অনেকের বড় বড় আছে ইউটিউব চ্যানেল। এর মধ্যে সবথেকে বড় কি বলছো আরেকবার বলো? এশিয়ার মধ্যে সবথেকে বড় ইন্ডিভিজুয়াল ক্যারিমিনাটি, নামটা জানতাম, বলো। ক্যারিমিনাটি বেশ বড়, ক্যারিমিনাটি বেশ বড়। কিন্তু আমাদেরও না কেসি নেইস্টার, কেসি দেখি ক্যাসি নেইস্টার তো না এশিয়ার মধ্যে সবচেয়ে বড় টেকনিক্যাল গুরুজি। না স্যার, টেকনিক্যাল গুরুজি হলো 22 মিলিয়ন আর ক্যারিমিনাটি আছে 30 মিলিয়ন। না মিলিয়নের গল্প স্যার আমি বলছি, ক্যারিমিনাটি আরো বেশি, 21 মিলিয়ন। হ্যাঁ 30 মিলিয়ন ক্যারিমিনাটি। বাহ, ক্যারিমিনাটি 30 মিলিয়ন, মানে 3 কোটির উপরে। বাহ, আমি অবাকই হচ্ছি, আমি জানতাম না এটা। ক্যারিমিনাটি 30 মিলিয়ন। ক্যারিমিনাটি টেকনিক্যাল গুরুজির থেকেও বড়, বোঝাই যাচ্ছে। ঠিকই, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট, ঠিকই বলেছো। তো যাই হোক, আমরা ফেরত আসছি, 1 মিনিট। তো ফলে বুঝতেই পারছো তোমরা অনেকটাই আমার থেকে ভালো জানো, দেখতে পাচ্ছি। ফলে সিনেমাটোগ্রাফির পোর্শনটা এই ডিরেক্টর অফ ফটোগ্রাফি, গ্যাফার, বেস বয় এরকম ভাবে ডিজাইন হয়। এরপরে থাকে পোস্ট প্রোডাকশন মানে হচ্ছে এখানে অবশ্যই অ্যাক্টর অ্যাক্ট্রেস, অবশ্যই অ্যাক্টর অ্যাক্ট্রেস প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। অ্যাক্টর অ্যাক্ট্রেস আলাদা, পুরো অ্যাক্টিং। এবং পোস্ট প্রোডাকশনে থাকে ধরা যাক এডিটিং এর টিম, যে এডিট করে, এডিটার, সুপারভাইজিং এডিটার, টাইটেল ডিজাইনার মানে কেমন করে এই ফন্ট গুলো লেখা হবে, সোনার কেল্লা, তার সঙ্গে কিভাবে মিলে গেল। এবং অবশ্যই এখানেও সাউন্ড খুব ইম্পর্টেন্ট রোল, বিভিন্ন এফেক্ট তৈরি করে,
এই সময় প্রথম ডাবিং হয়। ডাবিং মানে পরবর্তীকালে যখন যে সাউন্ড রেকর্ডিংটা ঠিক মতো হয়নি, বা ফর এক্সাম্পল চোখের বালি সিনেমাতে ঐশ্বর্য রাই সিনেমাতে অ্যাক্টিং করেছে, ঐশ্বর্য রাইয়ের কথা নেই সিনেমার মধ্যে, ঐশ্বর্য রাইয়ের উচ্চারণ ভালো নয়, সিনেমার মধ্যে ঐশ্বর্য রাইকে রেকর্ড করা হয়েছে, কিন্তু ঐশ্বর্য রাইকে ডাবিং করে দিল পরবর্তীকালে রীতা কয়রাল। এইভাবে কিন্তু স্যার লিপসিংটা তো মানে ঠিক থাকে, মানে মনে হয় যেন বাংলা ঠিক উচ্চারণ করছে। এইভাবেই লিপসিং করানো হয় আর্টিফিশিয়াল সেরকম তার জন্য তো আলাদা। স্যার এমনও থাকে যে সাউথের অনেক ফিল্ম হিন্দিতে ডাব করা হয় বা বাংলাতে, সাউথে প্রচুর সিনেমা হিন্দিতে ডাব করানো হয়। এর ফলে অনেকবার করে করতে হয়, মানে একবার বাংলায় বলায়, একবার হিন্দিতে বলায়, মানে যদি সেই রকম লেভেলের বাহুবলী সিনেমাটা তো প্রায় ভারতবর্ষের 5-6টা ভাষায় রিলিজ করেছিল, আরো বেশি আমার ধারণা। তো সেখানে প্রত্যেকটা ডায়ালগ, এক একটা সিন তো 5-6বার করে শুটিং করতে হয়েছে, বুঝতে পেরেছো? নাহলে তো লিপ সিনটা মেলাতে পারবে না। ফলে বলো বাহুবলী কো কিসনে মারা, ওটাকে তোরা দেখ হিন্দিতে বলো, ওটা তোরা দেখ সাউথ ইন্ডিয়ানে বলো লাং পং চং পং থু। এবার এই যে বলাচ্ছে এটা তো মিলবে না। এবং তোমরা যেটা জানো ভালো করে, ভিজুয়াল এফেক্টস এর ভিএফএক্স এর যে সুপারভাইজার, গ্রিন স্ক্রিন দেখালাম একটু আগে, টেকনিক্যাল ডিরেক্টর, ভিজুয়াল এফেক্টস আর্টিস্ট, অ্যানিমেটর, অ্যানিমেশনের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে অ্যানিমেটর, আমি অ্যানিমেশন সিনেমায় আলোচনা করব, এই পুরোটা থেকে পোস্ট প্রোডাকশন। সো প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন। এবার হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা, প্রচুর সিনেমা হয়, সিনেমার কোনো শেষ নেই। বেসিক্যালি 5টা ক্যাটেগরি এখন বলছি, বেশ ইম্পর্টেন্ট, তারপরে আরো অনেকগুলো বলছি যেটা তোমরা খুবই দেখো। সেটা হচ্ছে অ্যাকশন সিনেমা, সব দেখতে ভালোবাসো, মিঠুন চক্রবর্তী সিনেমা, অ্যাভেঞ্জার সিনেমা, আয়রন ম্যান, যেগুলোতে সুপার হিরো থাকে এরকম সিনেমা, বা যেখানে একটা মানে নায়ক কেন্দ্রিক সিনেমা, ফর এক্সাম্পল মিশন ইম্পসিবল, টম ক্রুজের সিনেমা, অ্যাকশন, যার মধ্যে ওয়ার্ল্ড ওয়ারি কপ থাকবে, যে কপ এই পৃথিবী সম্পর্কে আর তার কোনো ভালো আইডিয়া নেই। রকের বিখ্যাত সিনেমাটার নাম বলো না, আরে রক আছে আর জোনাথন জন স্ট্যাথম, ভুলে গেলাম, আরে ফিউরিয়াস, জুমানজি আছে, জুমানজু আছে, তারপরে বলো আরে ফিয়ার এন্ড কি ফিউরিয়াস, এর নামটা ভুলে গেলাম, জাস্ট ভুলে গেলাম। ফিউরিয়াস, কি বলছো বলো ফিউরিয়াস, কি এন্ড ফিউরিয়াস, ফিউরিয়াস, আগেতেই শুনতে পাচ্ছি না। ফাস্ট এন্ড ফিউরিয়াস, এগুলো প্রত্যেকটাই অ্যাকশন মুভি, যার মধ্যে একটা কপ রয়েছে। স্যার রকের হারকিউলিস বলে একটা সিনেমা আছে তো, আরেকবার বলো বলো, শুনতে পেলাম না। স্যার বললাম রকের হারকিউলিস বলে একটা থিম আছে, হারকিউলিসের একটা থিম আছে। আচ্ছা, ফাইটিং থাকবে, কেবল কার সিকোয়েন্স থাকবে, আকাশের মধ্যে গাড়ি উড়বে, এক্সপ্লোশন থাকবে, ঠিক আছে, হেভিলি অ্যাকসেন্টেড ভিলেন থাকবে, জেমস বন্ডের সিনেমাতে একটা মারাত্মক ভিলেন থাকবে, ঠিক আছে, এই হচ্ছে অ্যাকশন সিনেমা। এবার তারপর হচ্ছে রমকম মানে রোমান্টিক কমেডি, যার মধ্যে কি বলবো মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একটা লোনলি মন্তাজ থাকবে, একে অপরের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে, ফ্রেনিমিজ থাকবে, মানে ফ্রেন্ড এন্ড এনিমিজ, কেউ একসঙ্গে পুরোপুরি ভিলেন বা পুরোপুরি হিরো হবে না। এবং লাস্টে যেটা হবে সেটা হচ্ছে দুজনের মধ্যে একটা ফাইনাল রিকনসিলিয়েশন হবে, দ্যাট ইজ রমকম। এরপরে আসছে আর্ট হাউস সিনেমা। আর্ট হাউস সিনেমা হচ্ছে যেটাকে আমরা বাংলাতে আর্ট সিনেমা, অর্থাৎ যে সিনেমার মধ্যে স্লো ট্রেন রাইড থাকবে, সিনেমার মোশনটা বা গতিটা খুব আস্তে হবে, অ্যাব্রাপ্ট আরবিট্রারি এডিট থাকবে, একবার এখান থেকে ওখানে চলে যাবে, নুডিটি থাকবে, স্মোকিং থাকবে, মানে মানে এগুলোকে আমি খুব ভীষণভাবেই মানে কি বলবো প্রেজুডিসড ওয়েতে বলছি, কিন্তু মানে এরকম কিছু কিছু ক্যারেক্টারিস্টিক পাওয়া যেতে পারে। সিনেমার একটা বড় অংশ জুড়ে সাইলেন্স থাকবে এবং একটা ভেগ নন এন্ডিং থাকবে। আমার মনে আছে একবার উত্তর দিয়েছিল যে মেইন মানে মানে মেইন স্ট্রিম সিনেমা আর আর্ট সিনেমার মধ্যে পার্থক্যটা কি। তো তিনি বলেছিলেন যে আর্ট সিনেমা হচ্ছে সেই সিনেমা যেখানে তুমি সিনেমা হলের মধ্যে বসে আছো, 25 মিনিট ধরে হিরো সাইকেল চালাচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে, সাইকেল চলছে সাইকেল চলছে সাইকেল চলছে সাইকেল চলছে, তুমি সিনেমা হল থেকে উঠে আসতে পারছো না কারণ সিনেমাটা 25টা অ্যাওয়ার্ড পেয়েছে। তুমি সিনেমাটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছো না, সাইকেলও চলছে, তুমিও দেখে যাচ্ছ, কিন্তু সিনেমাটা থেকে তুমি উঠে আসতে পারছো না কারণ এটা একটা আর্ট সিনেমা, এটা 25টা। হ্যাঁ, আমি আর্ট ফিল্ম দেখছি, ব্যাপারটা এরকম। ফলে এরকম ভাবে অনেকে ডিফাইন করে, কিন্তু এরকম এটা সবসময় মোটেও সত্যি নয়। আর্ট সিনেমা অনেক সময় খুবই ইন্টারেস্টিং হয়,
এবং আর্ট কমার্স এরকম সিনেমা ডিভাইড করা যায় না, কিন্তু অনেকেই এই থিওরিতে বিশ্বাস করে। তো ফলে আর্ট হাউস এক্সাম্পল বলো, কিছু বলছো? এক্সাম্পল আর্ট সিনেমার এক্সাম্পল একটু পরেই দেখিয়ে দিই তোমাদের, যখন একটু দেখতে চাও একটু এই 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 বিখ্যাত কয়েকটা সিনেমার মন্টাজ আমি একসঙ্গে দেখাতে, কিন্তু এগুলো প্রত্যেকটা আর্ট সিনেমা নয়, কিন্তু আর্ট টাইপ অফ সিনেমা। আমার দেখা অন্যতম প্রিয় মন্টাজ, একটু দেখো, দেখলে সিনেমার ফিলিংটা একটু ভালো করে বুঝতে পারবে। আগে দেখে নাও, তারপরে আমি কয়েকটা সিনেমার নাম বলবো। সিনেমার নাম ধরা যাক, খুবই বিখ্যাত সিনেমা, দ্য ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড, খুবই বিখ্যাত সিনেমা। এই সিনেমাতে রয়েছে তোমার নামটা ভুলে গেলাম, ইটার্নাল সানশাইন, তোমরা হিরোইনকে তো চেনো, টাইটানিকে অভিনয় করেছে, ইটার্নাল, হ্যাঁ হ্যাঁ, রোজের আসল নাম বলতে হবে, রোজের নাম বলে তো হবে না। ইটার্নাল সানশাইন, কি বলছো? বাংলায় তো মানে ফর এক্সাম্পল তোমরা অনেকগুলোই দেখোনি, ফর এক্সাম্পল ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা তোমরা দেখোনি, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ডেফিনেটলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পলস অফ দ্য আর্ট হাউস সিনেমা। ফর এক্সাম্পল মৃণাল সেনের পদাতিক, ফর এক্সাম্পল সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বীর একটা বিখ্যাত সিন রয়েছে যেখানে ইন্টারভিউ চলছে এবং ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি মনে করো যে ইন্টারভিউয়ের যে মেইন ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করছে প্রতিদ্বন্দ্বী যে তুমি কি মনে করো যে গত 50 বছরের সব থেকে ইম্পর্টেন্ট ইভেন্ট কি মানব সভ্যতার, সেরকম উত্তর দিচ্ছে যে আমি মনে করি ইটস ভিয়েতনাম ওয়ার। বলছে নট দ্য ল্যান্ডিং অফ দ্য মুন, মানুষ যে চাঁদে পা রেখেছে সেই সিনটা নয়, মানুষ চাঁদে পা রাখলো অত বড় একটা স্পেসের ম্যানেজমেন্ট, সেই সিন নয়। বলো না, বলে কেন ভিয়েতনাম ওয়ার? বলে যে কয়েকটা বেটে 5 ফুট 4 ইঞ্চি 3 ইঞ্চির লোকজন মিলে কয়েকটা আমেরিকার বিরাট বড় বড় ট্যাঙ্কে রুখে দিল, আমেরিকার এই বিরাট বড় পদযাত্রাকে, জয়ের পদযাত্রাকে থমকে দিল। আমি মনে করি সেটা অনেক বড় কৃতিত্ব। ফলে আর্ট হাউস সিনেমা অনেক ক্ষেত্রেই অনেক রেজিস্ট্যান্সের কথা বলে, অনেক ক্ষেত্রে অনেক আর্ট হাউস সিনেমার মধ্যে একটা সোশ্যাল বা একটা পলিটিক্যাল মুভমেন্টের কথা থাকে, কোন না কোন একটা সামাজিক বা রাজনৈতিক একটা মেসেজ, একটা ডাইরেক্ট মেসেজ হতে পারে, সেটা একটু জ্ঞান দেওয়ার ব্যাপার থাকতে পারে, সেই বিষয়টা আর্ট সিনেমার মধ্যে থাকতে পারে। আমরা সিনেমার মধ্যে কেমন করে হেল্পলেসনেস এক্সপ্রেসড হয় একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করবো ইউটিউব থেকে। আমি জানি না ইউটিউব আমাকে কপিরাইট দেবে কিনা, কিন্তু লেট আস সি, তারপরে আমরা আসবো। এইটা দেখলে এটা আমার খুবই প্রিয় ক্লিপিং। তোমরা মানে সিনেমার মধ্যে হেল্পলেসনেস, সিনেমা কেমন করে মানুষের অসহায়তাকে দেখাতে পারে সেটা একটু দেখার চেষ্টা করো। এটাতে গ্যারো স্টুডিওজ একটা আলাদা করে করে আস্তে আস্তে ভালো লাগবে। বিভিন্ন সিন, বিভিন্ন সিনেমা, আমি সেই ছোট্ট ছোট্ট সিনগুলোকে যখন পড়াতে দেখাবার চেষ্টা করব। ফলে আর্ট সিনেমার মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই এক ধরনের সাইলেন্স, এক ধরনের ভেগ এডিটিং, এক ধরনের লং ট্রেন জার্নি গুলো থাকবে। এছাড়া আছে স্কাইফাই। স্কাইফাই মানে বলো, জানো তোমরা? স্কাইফাই মানে সায়েন্স ফিকশন কে বলা হয় স্কাইফাই, কল্প বিজ্ঞান, যেখানে বিজ্ঞানকে কল্পনার স্তরে বা ইমাজিনারি ওয়েতে বিজ্ঞানকে প্রফেসর শঙ্কু এলডোরাডো, এরকম অ্যাবসলিউটলি প্রফেসর শঙ্কু এবং এলডোরাডো একটা লিটারেচার নাম এই ক্ষেত্রে, কিন্তু বলো হলিউডের আবতার। হ্যাঁ, বলিউডের কি বলছো? হলিউডের আবতার, অ্যাবসলিউটলি আবতার ইজ আ সায়েন্স ফিকশন সিনেমা। তোমরা কেউ আবতার দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। দেখেছো নাকি? দেখেছো? আমি জাস্ট সিনেমাটার একবার বলিউডে ডাবিং করেছে। হ্যাঁ, বলিউডে ডাবিং তো করেইছে আছে আর কি। আফটার একটা 2009 এর কে অ্যান্টিসিপেট করা যে ক্ষমতা এই সায়েন্স ফিকশন মধ্যে থাকে। সো সায়েন্স ফিকশন ইজ ডেফিনেটলি আ ডিফারেন্ট টাইপ অফ আ ডিফারেন্ট জনরা অফ দ্য সিনেমা। এবং এছাড়া যেটা তোমরা দেখতে সবাই খুব ভালোবাসো, বলিউড থেকে হলিউড সব জায়গাতে হরর সিনেমা, ড্রাকুলার সিনেমা থেকে শুরু করে, ভূতের সিনেমা থেকে শুরু করে, রাজ, হিন্দিতে বলতে গেলে গ্রাজ, বলিউডে। হ্যাঁ বলো, আর কি বলছো? নান, হ্যাঁ। তারপরে খুবই বিখ্যাত সিনেমা অ্যানাবেল। ওকে, এই প্রত্যেকটা সিনেমাই হচ্ছে হরর সিনেমা, যেখানে ওয়্যার্ড পিপল, ড্রাকুলা, সাবটেরিয়ান কেভ, ডার্কনেস এইগুলো ডমিনেট করে।
সায়েন্স ফিকশন, আর্ট হাউস সিনেমা, রোমান্টিক কমেডি, অ্যাকশন, দিস আর দ্য ভেরিয়াস টাইপস অফ সিনেমা। এছাড়া অনেক সিনেমা হয়, আমি এখানে অনেক। স্যার ওটা কি লেখা হয়েছে, ইয়া ওয়া বলে একটা কি? কোনটা? এইগুলো তো প্রত্যেকটা আমি বিভিন্ন, তার মধ্যে আইয়া ওয়া মানে অ্যাজিভ সে ভয় খেয়ে গেছে, গিয়ে বলছে ওরে বাপ রে বাপ, ঠিক আছে? তো সেটা হরার সিনেমার একটা কম্পোনেন্ট, ঠিক আছে? সায়েন্স ফিকশনের একটা কম্পোনেন্ট, হোয়াট হ্যাভ উই ডান, আমরা কি করেছি। মোর সিজিআই, সিজিআই মানে এনিওয়ান সিজিআই, কার কোনো আইডিয়া রয়েছে? এই কথাটা অনেকে ইউজ করে, বলো, বলা উচিত। সিজিআই, সিজিআই হচ্ছে বেসিক্যালি গ্রিন স্ক্রিনের মতোই এক ধরনের স্পেসিফিক ইউজ অফ দ্য গ্রাফিক টেকনিক, তাকে বলা হয় সিজিআই। আমরা দেখে নেব সিজিআই এর ফুল ফর্মটা। সিজিআই ইন সিনেমা, computer generated. Absolutely. Computer generated imagery is known as CGI. It's the application of the computer graphics to create or contribute to the images in art, print media, and the others. Avatar is employed CGI. এটা বলছে Avatar বলিউডে। VFX এর একটা পার্ট, কম্পিউটার অ্যানিমেশন, VFX, এগুলো প্রত্যেকটাকেই একসঙ্গে CGI বলা হয়, মনে থাকবে। এবং এই কম্পিউটার জেনারেটেড ইমেজকে প্রচুর পরিমাণে সিজিআই কে বর্তমানে ইউজ করা হয়, এই যে কম্পিউটার জেনারেটেড গ্রাফিক্স, ঠিক আছে? পুরোটাই সিজিআই এর পার্ট। তোমরা যদি কেউ টিনটিনের সিনেমাটা দেখে থাকো, যেটা স্টিভেন স্পিলবার্গের ডিরেক্ট করা, আমি দেখাবো, সেই সিনেমাটা অনেকটাই সিজিআই বেসড, ক্লিয়ার? ফলে এই হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সিনেমা। আমি তোমাদের এটা দিয়ে দেবো, দিয়ে দিলে তোমরা এই ডিফারেন্ট জনরা গুলো দেখতে পাবে। অনেক জনরা হয়, আমি একটুকে বলছিলাম, ইলাবোরেট করে বলছি, তাহলে অ্যাকশন বা অ্যাডভেঞ্চার, তার মধ্যে আবার এক্স্যাক্ট প্রচুর জনরা রয়েছে। তাহলে অ্যাকশন, সাসপেন্স, থ্রিলার, মানে থ্রিলার, অ্যাকশন, সাসপেন্স সবকটাকে একসঙ্গে মিলিয়েছে, বুঝতে পেরেছো? সাসপেন্সও রয়েছে, থ্রিলারও রয়েছে। থ্রিলার মানে হুডানিট, কে খুনটা করেছে সেসব দিকে আনতে পারবে না। ফর এক্সাম্পল, দ্য মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস, ফর এক্সাম্পল, দ্য মার্ডার অফ দ্য রজার অ্যাক্রয়েড, হুডানিট, কে খুনটা করেছে, অ্যাকশন, সাসপেন্স। বাইকার সিনেমা, বাইকারের উপরে সিনেমা। তারপরে ধরা যাক ব্লক, বা ধরা যাক তোমরা ডেজার্ট এপিক, মানে যেগুলো মরুভূমির উপরে শুট করা সিনেমা, বিখ্যাত অস্ট্রেলিয়ান সিনেমাটার নাম ভুলে গেলাম। এই পুরোটাই কিন্তু এগুলো সব অ্যাকশন সিনেমার মধ্যে পড়ছে। কমেডির মধ্যে, কমেডি একটা জনরা, তার মধ্যে প্রচুর ল্যাম্পুন পড়ছে। ল্যাম্পুন মানে কারুর পেছনে হাসার যে চেষ্টা, বা অনেক ক্ষেত্রে স্ক্রিউবল কমেডিজ বলা হয়। স্ক্রিউবল কমেডিজ মানে এত হাসাবে, মানে মানে জোর করে পেটে খিল দিয়ে হাসানোর মতো। প্যারোডি, পলিটিক্যাল কমেডি, রাজনৈতিক কমেডি, এগুলো প্রত্যেকটা কমেডির মধ্যে পড়ছে। এরকম প্রচুর জনরা আছে। এরকম ক্রাইম এবং গ্যাংস্টার সিনেমার মধ্যে ধরা যাক কপস এন্ড রবার্স, ব্যাড গার্লস মুভিজ, মানে যেখানে মেয়েরা একটু অন্যরকম চরিত্রের মেয়ে, যারা ডাকাত হচ্ছে। ফর এক্সাম্পল, কিল বিল, তোমরা যদি দেখে থাকো, কিল বিল বলে একটা বিখ্যাত সিনেমা আছে, আমাদের এর ডিরেক্ট করা, বলো, আরে বিখ্যাত, আমাদের নামটাই ভুলে গেলাম, খালি নামটা ভুলে গেলাম, কতদিন যারা এডিট করা, নাম তো জানতেই হবে, কারণ তিনি অন্যতম পৃথিবীর আমার ফেভারিট ডিরেক্টর এবং পৃথিবীতে অন্যতম বিখ্যাত ডিরেক্টর। কিল বিল, উমা থুরম্যান এই সিনেমাটাতে মানে অভিনয় করেছিলেন, এবং এই সিনেমার মধ্যে ভয়ঙ্কর সমস্ত ভায়োলেন্স সিন রয়েছে। দিস ইজ দ্য কিল বিল। কিল বিল ডিরেক্ট করেছেন আমাদের, কিল বিল কার ডিরেক্ট করে, যা বাবা, তো ডিরেক্টরের নাম নেই কেন কিল বিলে? হ্যাঁ, কুইন্টিন ট্যারান্টিনো, এই ভদ্রলোক ট্যারান্টিনো ডিরেক্ট করা কিল বিল। দেখতে পাচ্ছ ভদ্রমহিলার হাতে একটা বিরাট বড় জাপানিজ সোর্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। প্রচুর খুনের সিনেমা। ট্যারান্টিনো যে কোনো সিনেমার মধ্যে প্রচুর খুন থাকে, এই সিনেমার মধ্যে প্রচুর খুন রয়েছে। ফলে এই যে গ্যাংস্টার মুভির মধ্যে উইমেন গ্যাংস্টার, মেল গ্যাংস্টার, এই সবকিছু নিয়ে যে সিনেমা হয়, তাকে আমরা ক্রাইম বা গ্যাংস্টার মুভি বলতে পারি। ড্রামা, বেসড অন ড্রামা। ড্রামা হচ্ছে বেসিক্যালি অনেক ক্ষেত্রেই যখন অ্যালকোহলিজম নিয়ে, হলোকস্ট নিয়ে, অ্যাডাল্ট নিয়ে, আফ্রো আমেরিকান থিম নিয়ে, সেক্সুয়াল থিম নিয়ে, রেস থিম নিয়ে, রেশিয়াল ডিসক্রিমিনেশন নিয়ে যে সিনেমা হয়, পুরোটা কি ড্রামার মধ্যে ফেলা হয়। অতি অভিনয় থাকে, মেলোড্রামা থাকে, নস্টালজিয়া থাকে, পুরোটাই ড্রামার মধ্যে ফেলা হয়। ইনফ্যাক্ট অনেক আর্ট হাউস সিনেমাও সিনেমার মধ্যে পড়ে। এছাড়া রয়েছে হিস্টোরিক্যাল সিনেমা, ইতিহাসের উপর বেস করে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপর বেস করে প্রচুর সিনেমা, প্রত্যেকটাই হিস্টোরিক্যাল সিনেমা। হরর সিনেমা, যেখানে ভয়ের সিনেমা, মিউজিক্যাল বা ডান্স সিনেমা, অপেরার উপরে বেস করে সিনেমা। ব্ল্যাক সোয়ান বলে একটা সিনেমা হয়েছিল, আমি দেখাবো। এই প্রত্যেকটাই এই মিউজিক্যাল, আমি পুরোটাই গানের উপরে বেস করা। গুপি গাইন বাগাবাইন অনেকেই বলে মিউজিক্যাল সিনেমা, কারণ সিনেমার প্রত্যেকটা ডায়ালগের মধ্যে
যাক গেলে যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, ঠিক আছে, দড়ি ধরে মারো টান, রাজা হবে কান কান। এই যে প্রত্যেকটা গল্পের মধ্যে রিদম আছে। সায়েন্স ফিকশন অলরেডি বলেছি, ওয়ার নিয়ে সিনেমা হয়, একটা স্পেসিফিক জনরা, তার নাম হচ্ছে ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন হচ্ছে সেই জনরা যেখানে ঘোড়ার পিঠে চড়ে হিরো যাবে করতে করতে, ওল্ড ওয়াইল্ড ওয়েস্ট বলা হয়। হ্যাঁ আছে, জ্যাঙ্গো আনচেইনড বলে একটা সিনেমা আছে, আমি পরে দেখাবো, এই ট্যারান্টিনোর করা জ্যাঙ্গো আনচেইনড। এই প্রত্যেকটাই ওয়েস্টার্ন জনরার মধ্যে পড়ছে, করতে 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 যাচ্ছে, ঠিক আছে। এবং প্রচুর হাইব্রিড সাব জনরা তৈরি হয়েছে, যেরকম তোমরা অ্যানিমি মানে অ্যানিমেশন, ঠিক আছে, তোমরা অটোবায়োগ্রাফিক্যাল সিনেমা, আত্মজীবনী, তারপরে ধরে যাক স্পোর্টস এর উপর বেস করে সিনেমা, স্পেস অডিসি, স্পেস অপেরা, মানে যেটা পুরোটাই স্পেসে হচ্ছে, মহাকাশে হচ্ছে, সাইকোলজিক্যাল থ্রিলার, এগুলো প্রত্যেকটি বিভিন্ন হাইব্রিড সাব জনরার মধ্যে পড়ছে। ফলে এই হচ্ছে মোটামুটি জনরা। আজকের ক্লাস আমরা এই বেসিক্যালি জনরা এবং সিনেমার যে বেসিক কনসেপশন এবং সিনেমার যে প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন এন্ড প্রোডাকশন, এই নিয়ে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা এই ডিফারেন্ট ক্যামেরা টেকনিক যেটা আমাদের পরীক্ষায় আছে, প্যান, টিল্ট, জুম ইন, জুম আউট, এইগুলো নিয়ে আলোচনা করব। আমরা পরীক্ষায় যেহেতু একটা বড় অংশ এই তোমার কি বলে এই ক্যামেরা টেকনিকের উপরে নাম্বার পড়ে, অনেকটা প্রশ্ন পড়ে এই সিনেমাটিক টেকনিক, এইটা আমরা আগে পড়ে নেবো, কারণ এইটা পড়াতে একটু সময় লাগে, ঠিক আছে। এটা 2 বা 3টে ক্লাসে হয়ে যাবে, এইটা আমরা তারপরে আসবো এভলিউশন অফ দ্য সিনেমা, বা উল্টোটা আমরা করতে পারি, সেটা আমরা দেখবো। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আগের ক্লাসে এইগুলো থাকলো। এর পরের ক্লাসে আমরা এই ভেরিয়াস সিনেমাটিক টেকনিক নিয়ে আলোচনা করব, করে তারপরে আমরা সিনেমার এভলিউশনে যাব। আমরা পরে আবার টেকনিক নিয়ে আরো ভালো করে আলোচনা করবো। এর পরের ক্লাসে মোটামুটি বেসিক জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নেব, কাকে বেসিক্যালি সিনেমাটিক টেকনিক বলে। বেশ, মোটামুটি বেসিক ইন্ট্রোডাকশনের ক্লাসে ফিল্ম স্টাডিজে কি কি পড়তে হবে মোটামুটি বুঝতে পেরেছো, আগে ক্লাসে বলার চেষ্টা করলাম, এবং সিনেমার কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করলাম। বলো ক্লিয়ার কিনা মোটামুটি? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, খুব ভালো লাগলো আছে ক্লাসটা। বেশ, এরকম মজা করতে করতে, আলোচনা করতে করতে। স্যার আগামীকাল ক্লাস হবে তো? কি বলছো? কালকে কি ক্লাস হবে? আগামীকাল কালকে ক্লাস হবে, কিন্তু এক সেকেন্ড, স্যার 11টার সময় করে না, কালকে ফ্রাইডে আছে। না 11টার সময় পারবো না নিতে, কেন পারবো না সেটা বলে দিচ্ছি।